আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সকলকে অনেক, অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি শাহাদাত। আজকে একটি ভিডিওর রিভিউ করব। আ সমীর কুমার ধারা নামে এক ভদ্রলোক বা ভদ্রলোক হয়তো নন, বাটপারও হতে পারেন। অ্যাম তিনি বেশ কিছু ভিডিও করেছেন, YouTube এর মাধ্যমে প্রচার করে যাচ্ছেন যে অ্যাম মানুষের রোগ ব্যাধি কেন হয় সে সম্পর্কে তার একেবারে কি বলে যুগান্তকারী কতগুলো আ থিওরি, কতগুলো ব্যাখ্যা রয়েছে। যে ব্যাখ্যা যেমন আজকের ভিডিওতে তিনি একটা ব্যাখ্যা দেবার চেষ্টা করেছেন যার নাম হচ্ছে, "সব রোগের মাথা তোমার ভাতা।" তো অ্যাম উম ইন্টারনেটে এই একটা জিনিস বেশ মজা দেখতে পাচ্ছি। শুধু ইন্টারনেটেও নয় আসলে, এটা বোধহয় স্বাভাবিক আমাদের প্রাত্যহিক জীবনেও এই ঘটনাটা ঘটে। যদি কোনো একটা মানুষকে আমরা খুব কনফিডেন্টলি, খুব আত্মবিশ্বাসের সঙ্গে কোনো বিষয়ে কথা বলতে দেখি, তাহলে অধিকাংশ মানুষই আমরা আম তারকে অত্যন্ত জ্ঞানী বলে ভাবতে শুরু করি। আ খুব কম মানুষই আছেন যারা উনার কথা শোনার সাথে, সাথে নিজেদের মাথার পেছনে উনার উপস্থাপিত যে যুক্তিগুলো, সেগুলোকে পর্যালোচনা করে সেই যুক্তির বিরোধী কোনো আম আ অন্য কোনো যুক্তি আছে কিনা সেই বিষয়টি নিয়ে ভাবতে পারেন। তার মানে যেটাকে বলা হয় যে পর্যালোচনামূলকভাবে একটা কথা শোনা, সেটা মানুষ খুব মানে সাধারণত মানুষ পারে না। এইরকম আমার কাছে মনে হচ্ছে। আর সম্প্রতি মানুষের এই যে পর্যালোচনা করার ক্ষমতা আরো কমে গিয়েছে। কারণ আমরা বিভিন্ন রকমের আমাদের খাদ্যাভ্যাসের কারণে, আমাদের ক্ষতিকর জীবনধারার কারণে দেখা যাচ্ছে আ আমাদের দেহের মধ্যে আ বিপাকীয় ত্রুটির সৃষ্টি করেছি। তো বিপাকীয় ত্রুটি সৃষ্টি করলে যেটা হয় যে, আমাদের দেহে যথেষ্ট পরিমাণ শক্তি উৎপাদন হয় না। আর শক্তি বলতে এখানে ATPর কথা বলছি আমি আরকি, যে যেই শক্তি আমাদের কোষগুলো ব্যবহার করতে পারে, দেহের কোষগুলো ব্যবহার করতে পারে। আর আমাদের মস্তিষ্ক যেহেতু আমাদেরই দেহের অংশ, এবং মস্তিষ্ক বেচারাকে বাঁচার জন্যেও এই ATPর উপরেই নির্ভর করতে হয়। অর্থাৎ খাদ্য থেকে তৈরি হওয়া শক্তির উপরে নির্ভর করতে হয়। এবং আপনার দেহ যদি বিপাকীয়ভাবে কম্প্রোমাইজড হয়ে যায়, বিপাকীয় দৃষ্টিকোণ থেকে যদি সেটা ভেঙে পড়ে, তখন মস্তিষ্কের শক্তি উৎপাদনের ঘটনাটাও সঠিকভাবে ঘটে না। ফলে এই যে পর্যালোচনামূলক যে চিন্তা, সেটা করাটা কঠিন হয়ে দাঁড়ায়। কারণ চিন্তাটা তো শেষ পর্যন্ত মস্তিষ্কের ভেতরেই ঘটে। তাই না? আমরা মনে করি আমাদের মনের মধ্যে ঘটছে ঘটনাটা। কিন্তু আ মস্তিষ্কের যে কোষগুলো, এদের মধ্যে তথ্য আদান-প্রদানের মাধ্যমেই এই যে মনে হওয়ার অভিজ্ঞতা আমাদের, সেই অভিজ্ঞতাটি হয়। তো সুতরাং মস্তিষ্ক যদি সুস্থ না থাকে, তাহলে মহা বিপদ। কারণ তাহলে আমরা যে সঠিকভাবে ভাবতে পারছি না, আমাদের ভাবনা চিন্তাগুলো যে পরিচ্ছন্ন পরিষ্কার হচ্ছে না, যথেষ্ট পরিমাণে বিশ্লেষণমূলক হচ্ছে না, পর্যালোচনামূলক হচ্ছে না, সেটাও আমরা বুঝতে পারি না। তখন আম এই যে অ্যাম আ যারা এরকম কনফিডেন্টলি আত্মবিশ্বাসের সঙ্গে আমাদেরকে হাবিজাবি উল্টোপাল্টা বাজে কথা বোঝানোর চেষ্টা করেন, তাদের কথাগুলোকেও আমরা অনেক সময় মনে করি, "ঠিকই তো কইছে, ঠিকই তো কইছে।" এবং সেটাকে অনুসরণ করার চেষ্টা করি আমাদের জীবনে। যেটা পরবর্তীতে আমাদেরকে আরো বিপত্তির মধ্যে ফেলে। তো আম সামির কুমার ধারা সম্প্রতি তিনি লক্ষ, লক্ষ মানুষকে সুস্থ করেছেন বলে দাবি করেছেন। তো তিনি নাম লেখেন ডক্টর সামির কুমার ধারা। অর্থাৎ কোনো প্রকার পিএইচডি প্রোগ্রাম তিনি সম্পন্ন করেছেন। সেটা কোন বিষয়ে আমি ঠিক জানি না। আ কিন্তু তিনি চিকিৎসক, ডাক্তার তা নন। তো তারপরেও তিনি চিকিৎসা করে যাচ্ছেন। আর উনার ভিডিও দেখে অ্যাম জানলাম যে উনি মনে করেন মানুষ হচ্ছে আসলে তৃণভোজী প্রাণী। তো উনি যে তৃণভোজী, সেটা হয়তো সঠিক। তৃণভোজী বা আ ফল খেয়েই জীবন ধারণ করার মতন, সেটা হয়তো সঠিক। এবং আম উনি এই স্যুটটাই না পরে যদি গাছে, গাছে ঝুলে বেড়াতেন, তাহলে সেটাও হয়তো অন্যায় হতো না। সেটাও হয়তো সঠিকই হতো। কিন্তু উম মানুষের মধ্যে রয়েছেন অ্যা মানুষ যে তৃণভোজী নয়, এই বিষয়টি তিনি ঠিক বুঝতে পারছেন না। তো যাই হোক, আম উনি আবার ওই অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে
বেশ কিছু উল্টোপাল্টা ধারণাও আমাদের মধ্যে প্রচার করছেন এবং ল লোকে সেই ধারণা দেখছে এবং অনেকে তার কাছে কৃতজ্ঞতায় দেখলাম গলে পড়ছে। ভিডিওর কমেন্ট যদি দেখেন তাহলে দেখবেন কৃতজ্ঞতায় একেকজন একেবারে গলে পড়ছে যে, "দাদা আপনার এই তথ্য কোথায় ছিল?" অ্যাম অ্যা তো এই যে যেই লোকগুলো এইরকমভাবে অ্যাম উনার কথা শুনেই ঝাঁপিয়ে পড়ছেন বা একেবারে আহ্লাদে আটখানা হয়ে যাচ্ছেন, তাদের যে মেটাবলিক স্বাস্থ্য সেটা নিয়ে আমি খানিকটা সন্দেহের মধ্যে থাকি। যদি না তারা নিজেরাও আবার ওই গাছে ঝোলা প্রকৃতির অ্যাম অ্যা কেউ হয়ে থাকেন। তো যাই হোক চলুন আমরা ভিডিওটি শুরু থেকে দেখতে শুরু করি। ৩১ মিনিট লম্বা ভিডিও। তো খানিকটা সময় লাগবে আসলে। আম তো এই রকম লোক যারা এইরকম যারা কনফিডেন্টলি মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেন, তারা সবসময়ই দেখবেন বিজ্ঞানকে উপস্থাপন না করে উপস্থাপন করেন কতগুলো গল্পকে। অর্থাৎ কোনো গবেষণায় কি দেখা গিয়েছে, কি পাওয়া গিয়েছে, সেই কথা উল্লেখ না করে উনারা কিছু যুক্তি আনবেন এমনভাবে যে যুক্তিটা আপনি সোজাসুজি চ্যালেঞ্জ করতে পারবেন না। কারণ যুক্তিটা যেহেতু বিজ্ঞান ভিত্তিক না, বিজ্ঞান ভিত্তিক হলে সেটাকে পরীক্ষা করা যায়। ৫ জনে একই বিষয়ে ৫ জন লোক ৫ টা পরীক্ষা করতে পারে এবং তখন ফলাফলে কোনো পার্থক্য হয় কিনা সেটা যাচাই করে দেখা সম্ভব। কিন্তু যদি আ দাবিটা বিজ্ঞান ভিত্তিক না হয়, তাহলে কেউই তো সেটাকে পরীক্ষা করতে পারবে না। পরীক্ষা করতে না পারলে তখন আপনি কি করবেন? হয় উনার কথা মানবেন অথবা মানবেন না। তো দেখা যায় যারা বিপদে থাকেন, বিপত্তির মধ্যে থাকেন, বিভিন্ন অসুখ-বিসুখে ভুগছেন, তাদের ইচ্ছেটাই হচ্ছে তাদের উদ্দেশ্যটাই হচ্ছে একটা সমাধান পাওয়া। আর যখন এইরকম কোনো বাটপার এসে সামনে দাঁড়িয়ে বলে যে, "আমার কাছে সমাধানটা আছে।" এবং এই যুক্তিতে এটা সমাধান। তখন আমরা দেখা যায় সেই কথাগুলোকেই বিশ্বাস করতে শুরু করি। সেই কথাগুলোকেই সত্য বলে ধরে নেই। যদিও বিষয়গুলো নিয়ে যদি আমরা আসলে গভীরভাবে ভাবতাম, যুক্তি দিয়ে বিবেচনা করতাম, তাহলে সেটা হয়তো সেই সিদ্ধান্তে হয়তো নাও পৌঁছতে পারতাম। তো যাই হোক কথা আর না বাড়াই চলুন উনার ভিডিওটি চালিয়ে দিয়ে আপনাদেরকে দেখাই যে উনি কেমনভাবে হাজারো গল্প নিয়ে এসে অ্যাম আমাদেরকে শরীরবৃত্তীয় ঘটনাগুলো বোঝাবার চেষ্টা করছেন। পৃথিবীর সঙ্গে দেহের তুলনা করছেন। তারপরে পানির সঙ্গে দেখাই তাহলেই বুঝতে সহজ হবে। চলুন শুরু করছি। আমরা যখন আমাদের শরীরের কথা বলবো, তখন আমাদেরকে দেখতে হবে আমাদের পৃথিবীকেও। গতিটা তার একটু কারণ বাড়িয়ে দিই। পৃথিবী ১ম যুক্তি কি? শরীরের কথা বলব, তখন আমাদের পৃথিবীর দিকেও তাকাতে হবে। অ্যাম না, না। মানে পৃথিবীর দিকে তাকাতেই হবে তা নয়। কারণ পৃথিবীটা আসলে একটা মানুষ নয়। হ্যাঁ? পৃথিবীটা একটা গ্রহ। মানুষের থেকে বিশাল গুণে বড়, কিন্তু একটা গ্রহ। তো এই গ্রহটা আর মানুষটাকে তুলনা করাটা হচ্ছে আপেল আর অরেঞ্জ। আপেল এবং কমলা এই দুটোর মধ্যে তুলনা করার মতন। যেটা আসলে সঠিক তুলনা না। যেভাবে তাকে সুস্থভাবে এতদিন ধরে বাঁচিয়ে রেখেছে, আমরাও যদি তার এই বিজ্ঞানটাকে লক্ষ্য করতে পারি, তাহলে আমরাও কিন্তু ওইভাবে সুস্থ হতে পারি। একটা পৃথিবী যদি আমরা লক্ষ্য করি, সে কিভাবে এত সুন্দরভাবে টিকে আছে। আমাদের পৃথিবীটা সকাল বা সন্ধ্যা সকাল দুপুর আর রাত ৩ বেলা না খাবার খায় কি? আমি কখনো দেখিনি যে বা কোনো বিজ্ঞানী এরকম দাবি করেছেন বা কোথাও কোনো আম আ গবেষণাতে দেখা গিয়েছে যে সকাল সন্ধ্যা পৃথিবীটা এই হাঁ করে খাবার খাচ্ছে। এটা আমরা দেখিনি। কিন্তু মানুষের তো হাঁ করে খাবার খেতে হয়, তাই না? পৃথিবীর পেট খারাপ হলে অ্যা পাতলা পায়খানা করে একেবারে মাখিয়ে ফেলে। মানে দেহের বাইরে মাখিয়ে ফেলে। পৃথিবীটা তো পৃথিবীর বাইরে পাতলা পায়খানা করে দেয়। এটাও আমরা দেখিনি। তাই না? তো তাহলে পৃথিবীর সঙ্গে মানুষের আসলে অনেক তফাৎ রয়েছে। অনেক তফাৎ রয়েছে। ইনফেক্ট পৃথিবী এবং মানুষ এই দুটোর মধ্যে মিল নেই। একটা হচ্ছে একটা জীবন্ত প্রাণী, আরেকটা হচ্ছে একটা উম প্রাণহীন বস্তু। একটা পৃথিবীতে জীবন সম্ভব তখনই হয়, যখন পৃথিবীতে সূর্যের আলো এসে পৌঁছয়। আমাদের জীবনে হয়তো মোবাইল ফোনটা খুব জরুরি। মেয়েদের জীবনে যেমন লিপস্টিক, পাউডার না হলে তারা বাইরে বেরোতেই পারে না।
এই যে সূর্যের আলো পৃথিবীতে এসে পড়ে, যদি এই আলো পৃথিবীর খুব কাছে চলে আসে তাহলে কি হবে? মোবাইল ফোনের কথা কেন আসলো তাহলে মাঝখানে বকবক করল? মেয়েদের লিপস্টিক দেওয়ার সঙ্গে এটার কি সম্পর্ক? পৃথিবীর যে তাপমাত্রা খুব বেড়ে যাবে। তার মানে পৃথিবীতে সমস্ত প্রাণী, সমস্ত গাছপালা সব পুড়ে যাবে। আবার যদি এই সূর্য মন খারাপ করে পৃথিবী থেকে অনেক দূরে চলে যায়, তাহলেও কিন্তু সমস্যা। তার কারণ বাজে কথার অবস্থাটা দেখেছেন? সূর্যটা মন খারাপ করে সরে যাবে। তো যেন সূর্যটা বসে আছে ওইখানে পৃথিবীটাকে বাঁচানোর জন্যে। পৃথিবীটাকে বাঁচায় রাখতে হবে সেজন্য আমি এটা থেকে একেবারে হিসেব করে এই এত কোটি মাইল দূরে বসে থাকবো। এর থেকে এক চুল ওইদিকে যাব না, এক চুল ওইদিকে যাব না। অথচ মজার ব্যাপার হচ্ছে সূর্যের সঙ্গে পৃথিবীর দূরত্ব কিন্তু আসলে কমে এবং বাড়ে। অ্যা আমাদের যে পৃথিবীর যে কক্ষপথ, পৃথিবী সূর্যের চারপাশে যেই অ্যাম যে চক্রাকার যে পথে ঘোরে, সেই পথটা কিন্তু পুরোপুরি বৃত্ত নয়। সেই পথটা খানিকটা এলিপ্টিক্যাল মানে একটা উপবৃত্তের মতন। তো সে কারণে কখনো, কখনো দেখা যায় পৃথিবীটা সূর্যের কিছুটা কাছাকাছি আসে, আবার কিছু সময় সূর্য থেকে একটু দূরে সরে যায়। তো অ্যাম এই ব্যবস্থাটা করে দেয়া আছে প্রকৃতিতে। পৃথিবী এবং সূর্য এদের কোনো মন নেই। এদের কোনো আম মানুষের মতন এরা এই যে সিদ্ধান্ত নেবে যে আজকে আমার সূর্যটা বেশি গরম লাগছে, পৃথিবী ঠিক করল যে ঠিক আছে আমি তাহলে হেঁটে খানিকটা দূরে গিয়ে বসি অথবা একটা গাছতলায় গিয়ে বসে একটু জিরিয়ে নিই। পৃথিবী এটা করে না। কোনদিন করবে না। পৃথিবীটা অনেক ঠান্ডা হয়ে যাবে। তাহলে পৃথিবীতে জীবনের জন্য কে দায়ী? সূর্য দায়ী। আবার এই পৃথিবীতে যদি দেখতে পাই আমরা, কি আছে? জল আছে। Everyone is born with a আ natural একবার tattoo of শুরু their হলো রে spirit বিরি, animal. বিরি, গুরি, গুরি, বিরি, Which গিরি, one is বিরি, yours? বিরাম বিরিম ব্রা স্কিপ কই। পৃথিবীর প্রায় ৩ ভাগ জল, ১ ভাগ স্থল। এই জল কি? জীবন। পৃথিবীর প্রতিটা প্রাণী জল পান করে। এবং আমরা যখন মায়ের পেটে ছিলাম, তখন জলের মধ্যে ডুবেছিলাম। তার মানে জল জলটাই আসলে জীবন নয়। জীবন ধারণের জন্যে জল প্রয়োজন। কিন্তু পৃথিবীটাকে যদি পৃথিবী থেকে জল সরিয়েও দেয়া হয়, তাহলেও কিন্তু কোনো পার্থক্য হয় না। অ্যা যদি আমরা ধরে নিই যে পৃথিবীতে কোনো মানুষ নেই, কোনো প্রাণী নেই, কিছু নেই, তাহলে পৃথিবী থেকে জলটা সরে গেলেও, পানিটা সরে গেলেও আসলে কোনো পার্থক্য হতো না। যেমন বিজ্ঞানীরা যে কথা বলেন যে মহাবিশ্বের যেমনভাবে সৃষ্টি হয়েছিল, তাতে উম আ বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে একসময় পৃথিবীটা আসলে সূর্যেরই অংশ ছিল। সূর্য থেকে ছিটকে বেরিয়ে এসেছে একটা অংশ, যেটা যেহেতু সূর্যের অংশই ছিল, তার মানে সূর্য যেরকম গরম সেরকম গরম ছিল। তারপরে ধীরে, ধীরে তার তাপ কমতে শুরু করেছে। কমে, 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 কমে তারপরে জমে এসে এই পৃথিবীর যে জমাট জিনিসটা সেটা হয়েছে পাথরের মতন হয়েছিল। তো ঠান্ডা হয়েছে অ্যাম অ্যা মহাবিশ্বের যেহেতু শীতল সেখানে এসে এবং বিকিরণ প্রক্রিয়া তার ইসে থেকে তার যে তাপ যেটা ধারণ করা ছিল সেটা আস্তে, আস্তে আমাদের পৃথিবী থেকে সরে গিয়েছে। পৃথিবীটা ঠান্ডা হয়েছে। ঠান্ডা হয়ে এর মধ্যে ওই আম আ পানির আসলে কি বলে যে অক্সিজেন, হাইড্রোজেন এগুলো একত্রে বিক্রিয়া করে তারপরে পানির সৃষ্টি হয়েছে পৃথিবীর মধ্যে। তো যখন পানিটা পৃথিবীতে ছিল না, তখনও কিন্তু পৃথিবীটা ছিল। পৃথিবীটা একটা ভিন্ন রূপে ছিল। সেখানে জীবন মানে মানুষের জীবন বা প্রাণীর জীবন সেই পরিবেশে সম্ভব ছিল না। কিন্তু তার মানে এই নয় যে পৃথিবীটা তখন অকেজো ছিল। পৃথিবী কিন্তু সেই অবস্থাতেও সচল ছিল এবং সচল থেকে তার মধ্যে পরিবর্তনগুলো হয়েছে যেই পরিবর্তনগুলো পরবর্তীতে জীবন ধারণের জন্য পরিবেশটাকে উপযুক্ত করেছে। তো আর যারা আমরা আম সৃষ্টির ধারণায় বিশ্বাস করি, যারা আমরা একজন সৃষ্টিকর্তা রয়েছেন সেটা বিশ্বাস করি। তারা জানি যে এই সমস্ত পরিবর্তনগুলো পরিকল্পিত পরিবর্তন। সৃষ্টিকর্তার সৃষ্টি করা পরিবর্তন। তো উনি যেভাবে কথাগুলোকে উপস্থাপন করেন সেটা হচ্ছে খানিকটা আম আ মানে কি বলে? ওই যে মাঝখান দিয়ে মারা বলা বলা হয় না? যে এদিকেও যাব না, ওইদিকেও যাব না, মাঝখান দিয়ে চালিয়ে দেব। এটা খানিকটা সেরকম। প্রকৃতি থেকে জীবন। তো খানিকটা যেন বলতে চেষ্টা করেন ওই ডারউইনের থিওরির মতন যে প্রকৃতি থেকে এমনিতেই জীবন শুরু হয়েছে। মানে জীবন বা এই যে আমাদের আ মানুষের প্রাণ যে ধারণাটা আমরা বুঝি যে আমাদের প্রাণ রয়েছে, অ্যা যে আমরা বুঝি আমাদের যে আত্মা রয়েছে, এই কথাটাকে খানিকটা যেন মানতে চাই না। বলার চেষ্টা করছেন যে প্রাকৃতিকভাবেই এই সমস্ত কিছুর উদ্ভব হয়েছে। আবার ঠিক জোর করে খুব পরিষ্কারভাবে সেটা বলবেনও না। কারণ কে আবার সৃষ্টিকর্তায় বিশ্বাস করে, সে যদি আবার তার কথা শুনে ক্ষেপে যায়, তো ক্ষেপে গেলে তো একজন কাস্টমার হাতছাড়া হবে। সুতরাং
মাঝামাঝি দিয়ে কথাগুলো বলেন। জল থেকে কিন্তু জীবনের সৃষ্টি। এই জল আমাদের জীবন ধারণ করার জন্য প্রয়োজন। কিন্তু যদি খুব বেশি জল বেড়ে যায়, তাহলে গ্রাম শহর কোথায় যাবে? সব জলে তলে ডুবে যাবে। তো জল থেকে জীবনের সৃষ্টি এই দাবিটাও ঠিক করা যাবে না। মানে ব্যা বোকার মতন দাবি করলে এই দাবি করা যাবে নিশ্চয়ই। অ্যাম কারণ শুধুমাত্র আপনি যদি চাঁদের মধ্যে নিয়ে জল রেখে দেন, তার আশেপাশে বাতাস নেই, তার আশেপাশে আর কোনো কিছু নেই। আ সেখানে সেই জলের থেকে কোটি, কোটি বছর পরেও কোনো প্রাণ আসবে না। কোনো প্রাণী দেখা যাবে না। তো আর পৃথিবীর ব্যাপারে এটাই একটা মজার ব্যাপার যেটা নিয়ে চিন্তা করলেই দেখা যায় যে সৃষ্টিকর্তা থাকতেই হবে। সেটি হচ্ছে যে মহাশূন্যের মধ্যে যেখানে কিচ্ছু নেই, কিছুই নেই, বাতাসও নেই। এইরকম একটা জায়গায় সূর্য ভাসছে। তার চারপাশে কতগুলো গ্রহ ভাসছে। সেই গ্রহগুলো আবার সূর্যের চারপাশে চক্রাকারে ঘোরার একটা নিয়ম মেনে চলছে। তো যেখানে কিছুই ছিল না সেইখান থেকে এই জিনিসগুলো, এই যে নিয়মগুলো, এই যে একটা ব্যবস্থা, এই ব্যবস্থাটা এমনি হয়ে গিয়েছে। এটা গ্রহণযোগ্য যুক্তি না আসলে। মাথায় আমাদের যদি মাথাটা সচল থাকে তাহলে এই যুক্তিটা গ্রহণযোগ্য না। তো উনি খানিকটা ওই হাবিজাবি দিয়ে আমাদের মাথাটাকে ১ম এ জ্যাম করে নেয়ার চেষ্টা করছেন। যাতে করে পরবর্তীতে উনার বাজে যুক্তি আমাদেরকে সহজে খাওয়াতে পারেন। আবার এই জল যদি একদম কমে যায়, তখনও কিন্তু সমস্যা। তাতে কি হবে? তাতে মরুভূমি হয়ে যাবে। এই পৃথিবীতে কি আছে? বাতাস আছে বা বায়ু আছে। তাহলে বায়ু কি কাজে লাগে? বায়ু আমাদের শ্বাস-প্রশ্বাসের কাজে লাগে। আমাদের জীবন ধারণ করার জন্য অক্সিজেন অত্যন্তভাবে প্রয়োজনীয়। কিন্তু এই বাতাস যদি বেড়ে যায় তাহলে কি হবে? তাহলে কিন্তু সাইক্লোন, তুফান, আয়লা, আমফান এরকম বিভিন্ন রকম ঝড় তুফান আমরা দেখতে পাবো। সবকিছু ঝড় উড়িয়ে নিয়ে চলে যাবে। পৃথিবী যে সকাল মানে প্রতি মিনিটে এ এ কয়েকবার করে দম নেয়, এইরকম কোথাও কি আমরা দেখেছি? আমরা কিন্তু সেটা দেখিনি। সেরকম কোনো প্রমাণ নেই। পৃথিবী জীবন্ত জিনিস নয়, পৃথিবী দম নেয় না। পৃথিবীর দম নেয়ার প্রয়োজন পড়ে না। তো অ্যা উদাহরণের সময় সবসময় উনি নিয়ে আসছেন মানুষ, তারপরে পৃথিবী। অথচ এই দুটো আসলে একই জিনিস না। এই দুটোর মধ্যে তুলনা আসলে একইভাবে করা যায় না। কিন্তু করে দিয়ে আমাদেরকে বোকা বানানোর যে চেষ্টাটা খুব চমৎকারভাবে করছেন। কিন্তু আবার যদি বাতাস না থাকে, তখনও কিন্তু খুব মুশকিল। তার কারণ কি? শ্বাস নিতে পারবো না। তার মানে বুঝতে পারছি আমরা সূর্য, জল, বায়ু এই ৩ টে উপাদান এই পৃথিবীটাকে কি করেছে? একটা ছন্দে রেখেছে বা ব্যালেন্সে রেখেছে। এই যে পৃথিবী যেভাবে সূর্য, জল, বায়ু তাদের একটা ছন্দ দিয়ে পৃথিবীকে ধরে রেখেছে, আমরা যদি আমাদের মানুষের শরীরকে দেখতে পাই, সেই শরীরের মধ্যেও কিন্তু এই একই জিনিস বিদ্যমান। মানুষের শরীরেও কিন্তু একটা টেম্পারেচার আছে। সেই টেম্পারেচার কত? 98 ডিগ্রি ফারেনহাইট। আবার মানুষের শরীরেও কিন্তু জল আছে। আমাদের রক্ত, রক্তরস সবই কিন্তু জল। আবার আমাদের শরীরে প্রতি মুহূর্তে শ্বাস-প্রশ্বাসের জন্য কিন্তু অক্সিজেন প্রয়োজন। তার মানে পৃথিবীকে সুস্থ রাখার জন্য যে উপাদানগুলো জরুরি, ঠিক সেই উপাদান কিন্তু আমাদের শরীরেও কিন্তু প্রয়োজন। এবং শুধু প্রয়োজন নয়, তারা কি করেছে? আমাদের শরীরকে নিয়ন্ত্রণও করে। যেমন এই যে মাথা থেকে বুক পর্যন্ত এই যে জায়গাটা, এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করে কি? জল। মাথা থেকে বুক পর্যন্ত এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করে জল। একটা দাবি। কিন্তু এই দাবিটা যে আসলে সঠিক বা সঠিক নয়, বুঝবো কি করে? তো আর এই দাবিটা যে আসলে বুদ্ধিমান মানুষ কেউ খুঁজে বার করেছে। খুঁজে বার করা বললেই সেখানে আসলে বৈজ্ঞানিক প্রক্রিয়ার কথা চলে আসে। কারণ বৈজ্ঞানিক বা আ বি বিজ্ঞানের যে পদ্ধতি, সেই পদ্ধতি ব্যবহার না করে আমরা এগুলো জানতে পারি না। তো অ্যা এটা আমরা জানবো কি করে? আর যদি আমাদের কোনো রকম শরীর খারাপ হয়, আমরা যদি ডাক্তারের কাছে যাই, ডাক্তার কি বলে? আগে পরীক্ষা করে আসুন। কিন্তু আজ থেকে ৫,৫০০ বছর আগে আয়ুর্বেদ শাস্ত্র কি বলেছে? প্রবলেমটা কোথায় বলুন? যদি ৫,৫০০ বছর আগে যখন অ্যাম আমাদের যে জ্ঞান-বিজ্ঞানের যে অগ্রগতি এখন আমরা দেখছি, সেটা ছিল না। এটাই স্বাভাবিক, তাই না? এবং সেই সময়ের মানুষগুলো অনেকটাই আমাদের শরীরবৃত্তীয় অ্যাম যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো সম্পর্কে অজ্ঞ ছিল। সে কথাটিও আমরা বুঝতে পারি। এ ব্যাপারে কারোই আসলে খুব আপত্তি করার মতন কিছু থাকবে না। সুতরাং সেই সময়ে ৫,৫০০ বছর আগে যখন মানুষ আমাদের স্বাস্থ্য সম্পর্কে, আমাদের দেহের যে ব্যবস্থাপনাগুলো সম্পর্কে এখন আমরা যতটা জানি, ততটুকু জানতো না। তখন তারা কিছু ভুল ধারণা, ভুল তথ্য, ভুল তত্ত্ব আমাদের সামনে তুলে ধরবেন, এটাই স্বাভাবিক।
তাই না? তো তাহলে সেই ভুলের উপর ভিত্তি করে আমরা আজকে যদি আমাদেরকে বিচার করার চেষ্টা করি বা সেই ভুল তথ্যকেই বা অজ্ঞ যারা ছিল তুলনামূলকভাবে আমাদের বর্তমান সময়ের তুলনায় তারা পুরনো যে ৫,০০০ বছর পুরনো মানুষগুলো তারা অজ্ঞ ছিলেন। কারণ টেকনোলজিক্যালি আজকে আমরা যে জায়গাতে রয়েছি উনারা সে জায়গাতে ছিলেন না। তো একদল অজ্ঞ মানুষ যে কথা বলেছেন, আজকে আমরা তার থেকে অনেক বেশি অ্যা জ্ঞান আহরণের পরেও সেই অজ্ঞ মানুষদের ধারণাটাকেই সত্য বলে ধরে নেব? আমারে কি আপনার বলদ মনে হয়? যদি প্রবলেম গলায় হয়, তাহলে তারা কিন্তু বলে দেবে এটা জলের জন্য। আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে বলি। ভাবুন এই যে বৃষ্টির সময় যদি আপনি খুব বৃষ্টিতে ভিজে যান, তাহলে কি আপনার হাঁটুর যন্ত্রণা হবে? একদমই নয়। আপনার গলায় ব্যথা হবে, সর্দি হবে, মাথার যন্ত্রণা করবে। কোথায় হচ্ছে? সব কিন্তু এই জায়গায়, মাথা থেকে বুক পর্যন্ত। তার মানে এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করে কে? জল। আবার অ্যাম উদাহরণটা খুব ভালো দিয়েছেন এবং যারা চোখ বন্ধ করে অনুসরণ করবেন তারা তো মনে করবেন, "হ্যাঁ, ঠিকই তো।" তো দাঁড়ান, দাঁড়ান, দাঁড়ান। আমি আবার একটু ভিন্নভাবে ভাবছি তো। এহ আমি অ্যা অনেকেই জানেন আমি ইংল্যান্ডে ছিলাম বহু বছর। ইংল্যান্ড দেশটা সাংঘাতিক ঠান্ডার দেশ। সেখানে অ্যা শীতকালে প্রচণ্ড ঠান্ডা পড়ে। আর গরমকালে টেম্পারেচারটা বেশ আরামদায়ক টেম্পারেচার। আমাদের দেশে যেরকম একেবারে মাথা খারাপ করা গরম হয়, ইংল্যান্ডে সেরকম হয় না। তো যাই হোক যেটা বলার চেষ্টা করছিলাম যে ইংল্যান্ডে ঠান্ডাটা বেশি। তো ইংল্যান্ডে আমি আমার অভিজ্ঞতা দেখেছি এবং আরো অনেক মানুষের অভিজ্ঞতা আপনারা দেখে থাকবেন। যারা ইংল্যান্ডে আছেন তারাও হয়তো আমার এই কথাটিকে সত্য কিনা বলতে পারবেন। সেটি হচ্ছে বৃষ্টিতে না ভিজলেও যেদিন ঠান্ডা বেশি পড়ে, সেইদিন যদি আমি বাতাসের মধ্যে হেঁটে বেড়াই, বৃষ্টিতে আমার মাথা ভিজলো না, আমার গা ভিজলো না, আমি বৃষ্টির মধ্যে গেলাম না। তারপরেও কিন্তু মাথায় ব্যথা হয়। তারপরেও কিন্তু এই নাসারন্ধ্রের মধ্যে অস্বস্তি হয়। আমাদের অনেকের বুকের কফ হয়। তো তাহলে এই, এই যে উম মাথা থেকে শুরু করে বুক অবধি কোনো ঝামেলা হলে সেখানে আপনাকে হতে হবে, এই পানির কারণে হতে হবে, জলের কারণে হতে হবে। না, এটা ঠান্ডার কারণেও হতে পারে। তো বায়ুর কথা শুনে বলবেন, তাহলে তো নিশ্চয়ই বায়ু এক্ষেত্রে ভূমিকা রেখেছিল। না, মানে সাধারণ বায়ুতে আমরা হেঁটে বেড়াই। বায়ুর তাপমাত্রাটা যদি স্বাভাবিক থাকে, সেই তাপমাত্রাতে হেঁটে বেড়ালেও আমাদের সর্দি হয় না, আমাদের ওই বুকে কফ জমে না। কিন্তু ঠান্ডা বায়ু হলে তখন হয়। সেটা ঝড়ো বায়ু না হলেও সেই সমস্যাটা আমাদের হয়। তো তার মানে সমস্যাটা মাথা থেকে বুক পর্যন্ত হলেই সেটা জলজনিত হবে, এটা একটা গাঁজাখুরি কথা। এটা একেবারেই গাঁজাখুরি কথা। অথবা বাটপারি কথা আসলে বলতে পারেন। যখন একজনকে বিভ্রান্ত আমি করতে চাই, তখন এরকম বাজে তর্ক দিয়ে, বাজে যুক্তি দিয়ে, বাজে গল্প দিয়ে মানুষটাকে খানিকটা অন্ধ করে দেবার চেষ্টা করা। তো তাহলে আশা করি বুঝতে পারছেন যে এবং আপনাদের নিজেদেরও অনেকের অভিজ্ঞতা থেকে থাকবে যে বৃষ্টিতে যাননি। কিন্তু ঠান্ডা শীতের দিনে আমাদের দেশেও যে শীতকাল, আমাদের শীতকালে তো বৃষ্টি আসলে হয় না। তো সেই শীতকালেই কেউ একজন হয়তো ঠিক মতন চাদর মুড়ি না দিয়ে বেরিয়েছেন, মাথায় টুপি ব্যবহার না করে বেরিয়েছেন। তাতেই আপনার সর্দি হচ্ছে, তাতেই আপনার মাথা ব্যাথা হচ্ছে। এটা তো ঘটে। আমাদের দেশেও আমরা এটা দেখি শীতকালে, তাই না? যেখানে আমাদের দেশে শীতকালে বৃষ্টিই হয় না। তো তাহলে বিষয়টা শুধুমাত্র বৃষ্টির উপর নির্ভরশীল তা নয়। এটা শুধুই জলের কারণে হয় তা নয়। তার মানে উনার যে থিওরিটা একেবারেই বাজে কথা। আর এই যে বুক, এই বুক থেকে নাভি সঙ্গে আবার ওই হাঁটুতে ব্যথা হয় না এই কথা বলেছিলেন। কারো কিন্তু এরকম ঠান্ডা বাতাসে হেঁটে এলেই হাঁটুতে ব্যথা হয়। কারো বৃষ্টিতে ভিজলে হাঁটুতে ব্যথা হয়। অনেকের এরকম আছে। তো উম কারণগুলো আসলে এই যে জলের কারণে, এই যে বাতাসের কারণে সবসময় সেটা না। তো কিন্তু উনার কাছে উনি আমাদেরকে এমন একটা যেটাকে বলা হয় simplistic একটা চিত্র। অর্থাৎ একদম মানে বোকাদেরকে বোঝানোর জন্য যেরকম চিত্র দরকার, সেরকম একটা চিত্র দিয়ে খানিকটা বিভ্রান্ত করার চেষ্টা করছেন। আর কথা বলছেন যেহেতু স্যুট-টাই পরে, সাধারণ মানুষের মধ্যে, বিশেষ করে অশিক্ষিত মানুষের মধ্যে দেখা যাবে এটা একটা বিশাল ভূমিকা রাখে। আমারও স্যুট-টাই পরে বোধহয় কথাবার্তি বলা উচিত। তাহলে আমার কথা ও লোকে আরেকটু বেশি শুনত হয়তো।
নাভি পর্যন্ত এই যে জায়গাটা, এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করে উত্তাপ। আমাদের পেটের ভেতরে বিভিন্ন রকম অ্যাসিড যারা কিনা আমাদের খাদ্যকে হজম করার জন্য কাজে লাগায়। সুতরাং অনেক সময় আমরা শুনেছি না যে খেতে খেতে জল খাবে না। কেন? তার কারণ জল যখন খাবো তখন ওই পেটের যে অগ্নি বা আগুন ঠান্ডা হয়ে যাবে। তাহলে কি হবে? শীতের দেশে তাহলে কোনো মানুষেরই পেটে আর কোনোদিন কিছু হজম হওয়ার কথা না। শীতের দেশের মানুষ এই গরম খাবার খায়, কিন্তু মাঝে, মাঝেই লোকে একদম ঠান্ডা খাবার খায়। আর শীতের দেশের মানুষের তো শ্বাস নিলেই পেটের ভিতরে ঠান্ডা বাতাস ঢুকছে। পেটের ভিতরে মানে ফুসফুসের মধ্যে। তার মানে এই যে উনি যেই জায়গাটাকে বলছেন তাপটা খুব দরকার, সেইখানে ঠান্ডা বাতাসটা ঢুকে গিয়ে তাদেরকে ঠান্ডা করে ফেলছে। তাতেই সবাই অসুস্থ হয়ে আছে কি? না। তার মানে উনি আমাদেরকে ওই ভারতীয় যে প্রেক্ষাপট, ভারতীয় উপমহাদেশের প্রেক্ষাপটে এখানকার যে পরিবেশ, সেই পরিবেশের অ্যাম সঙ্গে খানিকটা মিল পাওয়া যাবে এইরকম কতগুলো ঘটনা দিয়ে বোকা বানানোর চেষ্টা করছেন। বাটপারি। হবে খাওয়া দাওয়া হজম হবে না। আর খাওয়া দাওয়া যদি হজম না হয় তাহলে আমার শরীরে রস তৈরি হবে না। আর রস তৈরি না হলে আমার শরীরের ইমিউনিটি কি হবে? কোশ্চেনেবল। সুতরাং আমার শরীর কিন্তু খারাপ হয়ে যাবে। তার মানে খেতে খেতে জল খাওয়া যাবে না। আর খেতে খেতে অনেকে দেখবেন কোল্ড ড্রিঙ্কস খায়, ঠান্ডা আইসক্রিম খায়। এই যে জায়গাটা, এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করে কে? বায়ু। বায়ু মানে বাতাস। আমাদের কোল্ড ড্রিংকস, আইসক্রিম খেয়ে তারপরে কি সঙ্গে, সঙ্গে তারা অসুস্থ হয়ে পড়ে? না, হয় না। তো তাহলে উনি যে যুক্তি দেখালেন সেই যুক্তিটা আসলে কার্যকর যুক্তি না। আমি কোল্ড ড্রিংকস খেয়েছি বলে আমার হজম ঠিক মতন হয়নি। এই কথা বরং উল্টোটাই আপনি মানুষের মধ্যে শুনবেন। মানুষ অনেকেই যারা হজমের সমস্যায় ভোগেন, তারা মনে করেন যে একটু কোল্ড ড্রিংকস খেয়ে নিলে তাদের হজমটা ভালো হয়। আর এই যে খাবারের সঙ্গে পানি খেয়ে নিলে আমাদের হজম নষ্ট হয়ে যায় বা আমাদের হজম ঠিক মতন হয় না, এটা একসময় ভাবা হতো। কারণ যুক্তিটা ছিল যে পানি খেয়ে ফেললে আমাদের পেটের ভিতরে যে অ্যাসিড রয়েছে, সেই অ্যাসিডটা পাতলা হয়ে যায়। পাতলা হয়ে গেলে অবশ্যই সেটার যে কার্যকারিতা কিছু কমে আসবে। কিন্তু আ পরবর্তীতে দেখা গিয়েছে যে এই পানিটা খেয়ে ফেলার পরে আমাদের দেহ, আমাদের পাকস্থলী, আমাদের অন্ত্র পানিটাকে খুব দ্রুত শুষে রক্তের মধ্যে শুষে নেয়। ফলে পেছনে যে অ্যাসিড যেটা ছিল সেই অ্যাসিডটা অতি অল্প সময়ের মধ্যেই আবার আগের মতোই ঘন অ্যাসিডে রূপান্তর হয়। সঙ্গে আমাদের পাকস্থলীর যে দেয়াল সেখান থেকে তো নতুন অ্যাসিড তৈরি হচ্ছেই। তো সব মিলিয়ে এই খাবারের মাঝে পানি খেলে আমাদের হজম ঠিক মতন হবে না, এই যে ধারণাটি আমরা একসময় বিশ্বাস করতাম, এখন কিন্তু সেই ধারণাটি অ্যাম সেইভাবে বিশ্বাস করা হয় না। এই ধারণা নিয়ে এখন প্রশ্ন রয়েছে। অনেক চিকিৎসকই মনে করেন যে খাবারের সময় খানিকটা পানি খাওয়া আসলে বরং উপকারী। কারণ তাহলে ওই আমার খাবারটা যদি খুব শুকনো খাবার হয় তাহলে এটার মধ্যে অ্যাসিড মিশ্রণে সমস্যা হয়। তার থেকে বরং একটু পানি আমি খেয়ে নিলে এই জিনিসটা একটু লেই মতন হয়ে যায়, তখন অ্যাসিডটা এর মধ্যে ভালো মেশে। এরকমের যুক্তি রয়েছে। তো যেটা বলার চেষ্টা করছি যে উনি যেভাবে সহজভাবে আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন, সেটা ক্লাস আম আ 1 এর একটা বাচ্চাকে বুঝিয়ে দিলে সে হয়তো বলবে, "তাই?" কিন্তু আম সেটা যে আসলে বাস্তবতা, সেটা যে আসলে সত্য তা কিন্তু নয়। হাঁটু, আমাদের পা, আমাদের কোমর, আমাদের কোলন সমস্ত কিছুকে কিন্তু ডমিনেট করছে কে? বায়ু। আয়ুর্বেদিক ভাষায় এই বায়ুকে বলা হয় ভাতা। আবার অ্যাডভার্ট এলো রে আর তাপকে বলা হয় পিত্ত। জলকে কি বলা হয়? কাফা। ঠিক একই রকমভাবে পৃথিবীর ক্ষেত্রে যদি দেখি, সূর্য মানে পিত্ত, জল মানে কাফা অ্যান্ড বায়ু মানে ভাতা। তার মানে পিত্ত, কাফা, ভাতা তাদের পৃথিবীটা জীবন্ত জিনিস নয়। তো আপনি যদি এই থিওরি অনুযায়ী আ চলতে চান তাহলে উম আপনি জীবন্ত থাকবেন তার নিশ্চয়তা নেই। তো আর মানুষ যখন মরে যায় তখন আমরা দেখতে পাই যে তার চারপাশে পানি, বাতাস, তাপ সবই ঠিক আছে। কিন্তু মানুষটা নেই। তার দেহটা থেমে গিয়েছে। তার মানে উনি যেই এই পিত্ত, কাফা এবং ভাতা আমাদেরকে বোঝাচ্ছেন, এগুলো বাজে কথা। একটা সম্পর্ক সুস্থ পৃথিবীর জন্ম দিয়েছে। আমাদের শরীরে কাফা, পিত্ত, ভাতা একটা সুন্দর ছন্দ একটা সুস্থ শরীরের জন্ম দিয়েছে। মডার্ন মেডিকেল সায়েন্স বলে মানুষের শরীর নাকি ৮,৫০০ রকমভাবে অসুস্থ হতে পারে। কত রকম? থামলাম কেন? থামলাম হচ্ছে যে এই জিনিসটা দেখানোর জন্য। দেখুন, যখন উনার অ্যা পক্ষের কথা কিছু বলার দরকার হচ্ছে, তখন তিনি মডার্ন মেডিকেল সায়েন্স এর শরণাপন্ন হচ্ছেন। মডার্ন মেডিকেল সায়েন্স বলেছে ৮,৫০০ বিভিন্ন অসুখ মানুষের হতে পারে। তো উনিও কিন্তু তাহলে এই কথাটাকে সত্য বলে ধরে নিচ্ছেন।
তার মানে মডার্ন মেডিকেল সায়েন্সের এই কথাটা ঠিক। কিন্তু মডার্ন মেডিকেল সায়েন্স অন্য যে কথাগুলো বলেছে, যেগুলো ওনার এই পিত্ত ভাতার কাফার সঙ্গে যায় না, সেটা ঠিক না। তো এটাকে বলা হয় যে ওই যে চেরি পিকিং করা। আ বিভিন্ন আ তথ্য থেকে চেরি পিকিং করা। আমার যেটা ভাল লাগে সেটাকে আমি নেব, আর যেটা ভাল লাগে না সেটাকে আমি বিশ্বাস করিই না। এই রকমের ব্যাপার। তো বিজ্ঞান অবশ্য সেইভাবে চলে না। রকমভাবে 8,500 রকমভাবে মানে মেনিনজাইটিস, ফ্যারেঞ্জাইটিস, আর্থারাইটিস, ক্যান্সার, আলসার, জন্ডিস। কিন্তু আয়ুর্বেদা কি বলে? শুধুমাত্র শরীরে যদি বায়ু বাড়ে বা ভাতা বেড়ে যায় তাহলেই কিন্তু আপনাদের শরীর খারাপ হবে। তাতেই প্রমাণিত হয় যে এই আয়ুর্বেদা জিনিসটা আসলে কিছু উম গাঁজাখুরি গল্প ছাড়া কিছু না। মানে শুধুমাত্র বায়ু বেড়ে যদি ভাতা বেড়ে যদি পিত্তের সঙ্গে মেশে, দ্যাট ইজ কল ভাতা পিত্তের প্রবলেম। ভাতা বেড়ে যদি কাফার সঙ্গে মেশে তাহলে কিন্তু কাফা ভাতার প্রবলেম। তার মানে আমাদের শরীরের যত রকমের রোগ, সমস্ত রোগের জন্য কে দায়ী? ভাতা বা বায়ু দায়ী। এখন লক্ষ টাকার একটা কোশ্চেন যে আমাদের দেহের সমস্ত রোগের জন্যে এই ভাতা বা বায়ু দায়ী। অ্যাম একটা উদাহরণ দিলেই একথা আপনারা বুঝতে পারবেন। বিজ্ঞানকে আমরা মানে আধুনিক চিকিৎসা বিজ্ঞান অনেক জায়গাতেই এখনো ভুলের মধ্যে আছে। অনেক কিছুই আমরা এখনো আবিষ্কার করিনি। সত্য কথা। কিন্তু অনেক কিছুই আবার আমরা আবিষ্কার করতে সক্ষম হয়েছি। ভাইরাস, ব্যাকটেরিয়া এগুলো যে আছে, এই ব্যাপারে কারো কোনো সন্দেহ নাই। কারণ এগুলোকে মাইক্রোস্কোপের তলায় দেখা যায়। ব্যাকটেরিয়াকে মাইক্রোস্কোপের তলায় দেখা যায়। ব্যাকটেরিয়া আমাদের যে সংক্রামিত করে একজনের থেকে আরেকজনের দেহে যেতে পারে, সেটা কখনো আমাদের থুতুর মাধ্যমে, কখনো আমাদের স্পর্শের মাধ্যমে, কখনো আমাদের নিঃশ্বাসের মাধ্যমে। তো এইভাবে ব্যাকটেরিয়াগুলো একজনের দেহ থেকে আরেকজনের দেহে ছড়িয়ে পড়ে এবং আমরা দেখতে পাই যে যেই মানুষটার দেহে ব্যাকটেরিয়াটা ছিল সেটা যখন ২য় মানুষটার দেহে গিয়ে ঢুকলো, তারপরে ২য় মানুষটার দেহেও ১ম মানুষটি যেই অসুখে ভুগছেন ঠিক একই রকমের অসুখ দেখা দেয়। তো এইগুলো থেকে আমরা তাহলে নিশ্চিতভাবে জানি যে অসুস্থতার জন্যে ব্যাকটেরিয়ারাও ভূমিকা রাখতে পারে। তো অসুখও তো আমাদের একেক রকমের হয়। একটা হচ্ছে একটু আগে যেটা বলেছিলাম যে দেহে যদি বিপাক প্রক্রিয়াটা সঠিকভাবে না ঘটে, শক্তি যদি সঠিকভাবে উৎপাদন না হয় তাহলে সেটা একটা অসুখ। সেটা একটা সমস্যা। আবার দেহের বাইরেও কতগুলো শত্রু আছে দেহের। যদি তারা আমাদের দেহকে দুর্বল অবস্থায় পায় এবং আক্রমণ করে, তাহলে সেখান থেকেও আমরা অসুস্থ হতে পারি। কিন্তু উনার মতে সমস্ত সমস্যার মূল হচ্ছে কি? বায়ু বা ভাতা। এর আসলে বিজ্ঞান ভিত্তিক বা পরীক্ষা করতে পারি এইরকম কোনো প্রমাণ উনি আমাদের সামনে দিচ্ছেন না। শুধু মুখের কথা। মেনে নিতে হবে, বিশ্বাস করে যেতে হবে। নইলে বিশ্বাসী মিলায় বস্তু তর্কে বহুদূর। আমাদের শরীরে বায়ু কেন বাড়ে? আমাদের শরীরে বায়ু বাড়ে আমাদের খাবার-দাবারের জন্য। আমাদের খাবার-দাবারের জন্য। যখন খাবার-দাবারের জন্য শরীরে কিন্তু খাবারের মধ্যে তো পানিও থাকে না? তাহলে তো জলও বাড়ার কথা। তাই না? গরম খাবার খেলে শরীরের তাপমাত্রা বাড়ে। ঠান্ডা খাবার খেলে শরীরের তাপমাত্রা আবার কিছু কমে। তো সবই তো বাড়ে কমে। শুধু বায়ু তো না। যখন আমরা ভুল খাবার খাই, যখন আমরা বেশি খাবার খাই, যখন আমাদের খিদে নেই তাও আমরা খেয়েছি, এরকম হতে পারে। অনেক সময় হয়। আবার এমন খাবার খেয়েছি যে খাবারের মধ্যে কোনো ডিএনএ নেই। ডিএনএ মানে কি? ডিএনএ মানে হচ্ছে খাবার-দাবারের ঠিকানা। যেমন আপনাকে যদি চিঠি পাঠাতে হয় তাহলে ঠিকানাটা ডিএনএ, এই ডিএনএ শব্দটা ব্যবহার করলেন কেন? ডিএনএ শব্দটার আসল মানেটা কি? অ্যা মেডিকেল সায়েন্স যে ডিএনএ এর কথা বলে আপনি কি সেই ডিএনএ এর কথা বলছেন? যদি তাই হয় তাহলে সেই ডিএনএ তো আসলে কোনো ঠিকানা না। তো আপনি এই গাছে-মাছে গিট্টুটা কেন দিচ্ছেন? ওয়েল আমি বুঝি বাটপারি করতে গেলে সেটাই করতে হবে। সেজন্য দিচ্ছেন। কিন্তু আমি যারা আমার ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে প্রশ্ন করছি যে আপনারা এই বাটপারির তথ্যকে কেন মেনে নিচ্ছেন? আপনার অ্যাড্রেসটা আমাকে জানতে হবে। সেখানে পিনকোড, কেয়ার অফ, অ্যাড্রেস, ভিলেজ, পিএস এগুলো সমস্ত কিছু লিখতে হবে। এবার ভাবুন পোস্টমাস্টার ওই চিঠিটা নিয়ে যাচ্ছে। তার নাম বেলা বোস। সে কে? সে আমার গার্লফ্রেন্ড। তাহলে বেলা বোসের কাছে আমি চিঠি লিখেছি তার অ্যাড্রেস লিখে সমস্ত কিছু করে। কিন্তু বৃষ্টিতে কি হয়েছে? ওই বেলা বোস যে ছিল ওই বোসটা কোনো কারণে মুছে গেছে। ভাবুন যেখানে চিঠিটা নিয়ে পোস্টমাস্টার যাচ্ছে সেখানে বেলা নামে আরেকজন থাকে। সে কে? বেলা রায়। তার বয়স কত? তার বয়স ৭০ বছর। একজন বিধবা ভদ্রমহিলা। এবার ভাবুন আমার গার্লফ্রেন্ড কোথায় ২২ বছরের বয়স, কোথায় বৃদ্ধ ভদ্রমহিলা যার বয়স ৭০ বছর। তাহলে ভুল করে চিঠিটা কি করবে? পোস্টমাস্টার তার কাছে দিয়ে চলে আসবে। তাহলে
আমার গার্লফ্রেন্ডের চিঠি যদি এই বৃদ্ধ ভদ্রমহিলার কাছে গিয়ে পৌঁছয় তাহলে কোনো রেজাল্ট নেই। না, রেজাল্ট আছে। সেই বৃদ্ধ ভদ্রমহিলা এসে আপনার সঙ্গে একটু ইটিস-পিটিস করতে পারে। আপনার চিঠি তো তার কাছেই গিয়েছে, তাই না? আপনার ঠিকানা তো খুব সেই চিঠিতে লেখা আছে, তাই না? তো ইটিস-পিটিসও করতে পারে, আবার উনি উল্টোটাও করতে পারে। ওই ৩ সালের পুরনো ঝাঁটা নিয়ে এসে আপনাকে ভালো করে ধোলাই দিতে পারে যে, "হতচ্ছাড়া তোর ভীমরতি ধরেছে। আমাকে তুই এই চিঠি দিয়েছিস।" তাই না? তো কিছুই যে হবে না তা না, হবে। যেটা হবে সেটা ইনফেক্ট আরো মজার ব্যাপারই হবে। ঠিক তেমনি আমরা যখন কোনো খাবার খাই না, সেই খাবারের মধ্যে তাদের অ্যাড্রেস থাকে, ডিএনএ। খাবারের স্বাদ, খাবারের গন্ধ, খাবারের ফাইবার, সেগুলো কি শরীর তাকে চিনতে পারে। তাহলে যখন আমরা ভুল খাবার খাই, বেশি খাবার খাই, খিদে নেই এমন খাবার খেয়েছি কিংবা ডিএনএ বিহীন খাবার খেয়েছি, সেই খাবারটা কি হয়, আমাদের যে শরীরের কোলন, সেই কোলনে এসে জমা পড়ে থাকে, হজম হয় না। কেন? একেবারে বাজে কথা। একদমই বাজে কথা। তার কারণ শরীর তাকে চিনতে পারেনি। কেন সেটা বেশি, কেন সেটা ভুল। তাহলে সেই খাবারটা যখন আমাদের শরীরে এসে জমে পড়ে থাকবে, আর পড়ে পড়ে কি হবে, সেই খাবারটা পচতে থাকবে। যখনই এই খাবারটা আমাদের কোলনের ভেতরে পচতে থাকবে, তখন কি হবে, আমাদের শরীরের ভেতরে থাকা মিউকাস মেমব্রেন, আপনি যদি জিভ দিয়ে এই গালের ভেতরে ঘষেন, দেখবেন একটা হড়হড়ে একটা জায়গা পাচ্ছেন। ঠিক তেমনি আমাদের কোলনের ভেতরে একটা হড়হড়ে দেওয়াল আছে, যেটাকে বলছি আমরা মিউকাস মেমব্রেন। যখন খাবারটা পচে যায়, তখন এই মিউকাস মেমব্রেনটা গলে গলে বেরিয়ে আসে, তৈরি করে কি আমা, যাকে আমরা বাংলা ভাষায় বলি আমাশা। তাহলে এই যে আমা, সে কি করে, আমার রক্তের সঙ্গে মিশে যায় এবং যাকে আমরা বলছি টক্সিন বা শামা। বাজে কথা আর কাকে বলবো? মানে এত বাজে তথ্যকেও যে কেউ YouTube এ এইভাবে করে প্রচার করতে পারে এবং নিজেকে বিশেষজ্ঞ বলে দাবি করতে পারে, এটা অবিশ্বাস্য। কিন্তু আমাদের চোখের সামনে তো সেটা ঘটছে। তো এই যে অ্যাম মিউকাস মেমব্রেন এর কথা তিনি বললেন, এই মেমব্রেনটা কিন্তু আমাদের ক্ষুদ্রান্ত্র এবং বৃহদন্ত্রের ভেতরে রয়েছে। ঠিক আছে? এবং উনি যেই খাবারগুলোকে আমাদের জন্য অত্যন্ত উপকারী খাবার বলে দাবি করেন, উদ্ভিজ্জ খাবার, ফাইবার সমৃদ্ধ খাবার, সেই খাবার খেলেই এই মিউকাস মেমব্রেনটা ক্ষতিগ্রস্ত হয়। ফাইবার জিনিসটা তো আসলে অ্যাম আমরা আমাদের পেটে হজম করতে পারি না। তাই না? তো হজম করতে না পারলে সেটা যখন আমাদের এই ক্ষুদ্রান্ত্রের ভেতর দিয়ে যাচ্ছে, তখন ক্ষুদ্রান্ত সেটাকে কি হিসেবে দেখে? ক্ষুদ্রান্ত দেখে কতগুলো কাঠের গুঁড়ি সামনে দিয়ে যাচ্ছে এবং এই গুঁড়িগুলো ক্ষুদ্রান্তের দেয়ালের মধ্যে কখনো ঘষা লাগলে দেয়ালে বরং ক্ষত তৈরি হয়। তো সেজন্যে ক্ষুদ্রান্ত চেষ্টা করে যে যত দ্রুত সম্ভব এটাকে ঠেলে বার করে দেওয়া। এই ক্ষুদ্রান্ত থেকে ঠেলে বৃহদন্ত্রের দিকে পাঠিয়ে দেওয়া। আর এই কাজে সহায়তার জন্যে সে আরো বেশি করে মিউকাস তৈরি করে। কারণ মিউকাস যদি কম থাকে তাহলে পিচ্ছিল থাকে কম। মিউকাস মানে তো ওই যে সর্দির মতন জিনিস। অত্যন্ত পিচ্ছিল। তো রক্ত ইসের আমাদের যে নাড়ি, এই ক্ষুদ্রান্ত্র মানে তো চিকন নার। তো সেই নারের ভিতরে যদি শুকনো হয়, যদি পিচ্ছিল না হয় তাহলে তো খাবারটা এ যেতে সময় বেশি লাগবে। সেজন্য আমাদের ক্ষুদ্রান্ত করে কি বেশি করে এই পিচ্ছিল, এই যেটাকে উনি বললেন এই জিনিসটাকে দিয়ে দেয়। দিয়ে ঠেলে দেহ থেকে এই আবর্জনা বের করে দেবার চেষ্টা করে। তাতেই আমাদের আমাশা সমস্যাটা হয়। তো বিজ্ঞানীরা কিন্তু এই বিষয়টিকে নিয়ে গবেষণা করেছেন এবং তারা খুঁজে পেয়েছেন ঠিক কী কারণে এই ঘটনাগুলো ঘটে এবং এটা আমাদের দেহে কিভাবে প্রভাব ফেলে। কিন্তু উনি আমাদেরকে যে তথ্য দিচ্ছেন, সেটা হচ্ছে ঠাকুরমার ঝুলি থেকে পাওয়া তথ্য। এবং তার ফলে এই এলাকায় ভয়ঙ্কর একটা বায়ু বেড়ে যায়, ভয়ঙ্কর বায়ু। এবং এই বায়ু বেড়ে গিয়ে যদি বুকে বাড়ি মারে, তাহলে আমার বুকের প্রবলেম, আমার বুকের ব্যথা হবে, বুকের যন্ত্রণা হবে। এই সময় যদি আমি ডাক্তারের কাছে যাই, ডাক্তারবাবু কী বলবে, আপনি আগে পরীক্ষা করুন, আপনার হার্ট ব্লক হয়ে গেছে, কিংবা আপনার হার্টের অপারেশন করতে হবে, কিংবা আপনার হার্টে স্টেন লাগাতে হবে। এটা হয় কি হয় না? তার মানে প্রবলেমটা কোথায় আছে? প্রবলেমটা হয়েছে আমার নিচে বা কোলনে, আর ট্রিটমেন্টটা কোথায় হয়ে গেল? বুকে। সুতরাং সারা জীবন আপনার বুকের অপারেশন করার পরেও কিন্তু এই যন্ত্রণার কোনো সমস্যার সমাধান হবে না। তার কারণ এই যে একটা যুক্তি দিলেন যে এইখানে গন্ডগোল হয়েছে সেজন্য এই বুকে সমস্যা হয়েছে। কোনদিন কি আপনি এটা পরীক্ষা করতে পারবেন? পরীক্ষা করার জন্যে কি জিনিস দেখতে হবে? কখন আপনি মনে করবেন যে আপনার বায়ু বেড়েছে? কখন আপনার সেটা হার্টে প্রভাব ফেললো? কোনো কিছুই আপনি পরীক্ষা করতে পারবেন না। এটা শুধুমাত্র উনার কথাকে বিশ্বাস করতে হবে। আর বাটপাররা ঠিক এইরকম যুক্তি উপস্থাপন করে যাতে করে মানুষ পরীক্ষা করতে না পারে। উনাদের কথার উপরে তখন অন্ধের মতন অনুসরণ করতে হবে। কারণ মডার্ন মেডিকেল সায়েন্স কী করে? সিমটমস ওরিয়েন্টেড ট্রিটমেন্ট করে। সিমটমস মানে কি? আগুন লেগেছে এখানে, ধোঁয়া উঠছে এখানে, সুতরাং সিঁড়ি নিয়ে পৌঁছে গেছে ডাক্তাররা তাদের ধোঁয়া সাফ করার জন্য। কারণ তাদেরকে এটাই পড়ানো হয়েছে। আগুনটা নিভিয়ে দিলে যে ধোঁয়াটার আর পরিষ্কার করার দরকার ছিল না, সেটা কিন্তু তারা জানে না। এই কথা সবসময় সত্য না।
মেডিকেল সায়েন্সের এই সমস্যাটি কিছু, কিছু রোগের ক্ষেত্রে রয়েছে। সত্য কথা। এবং তার পেছনে কারণ হয়তো খানিক অজ্ঞতা আবার কখনো, কখনো আমাদের ব্যবসায়িক দুষ্টুবুদ্ধি। ব্যবসায়িক লাভ করার জন্যে ঔষধ বিক্রি করার জন্যে ডাক্তাররা ফি যেন নিতে পারেন সহজে বা বেশি, বেশি সব ডাক্তারই যে একেবারে ফেরেশতা তা তো নয়। তো যার কারণে এই রকমের ২ নম্বরিগুলি হয় এবং সে কারণে এই যে যেমন টাইপ 2 ডায়াবেটিস রোগে মূল সমস্যাটা হচ্ছে শর্করা খাবার বেশি করে খাওয়া। অথচ চিকিৎসকরা একদিকে বলেন শর্করা খেতে, অন্যদিকে আবার ঔষধ দেন যে কি করে রক্তের চিনি তাহলে কমানো যাবে। অথচ খাবার হিসেবে শর্করা না খেলেই কিন্তু রক্তের চিনি আর বাড়ত না। তার মানে মূলটাকে আমরা যদি সমাধান করে ফেলতাম তাহলে আর রক্তের চিনি বাড়ার যে সমস্যাকে সমাধান করার চেষ্টা করা, ঔষধ দিয়ে ব্যবস্থাপনা করা এই সমস্ত লাগতো না। কিন্তু আমাদের দেশে মানে বিশ্বজুড়েই ডাক্তাররা এই কাজ করেছেন। কিন্তু সব ক্ষেত্রেই যে তা হয় তা কিন্তু নয়। ভাইরাস বা ভাইরাস তো নয়, ব্যাকটেরিয়া জনিত কারণে আপনার অসুখ হয়েছে। আপনাকে অ্যান্টিবায়োটিক দিয়েছেন ডাক্তার। যে যেই ব্যাকটেরিয়াটা আপনার দেহে এই ক্ষতি করছে সেই ব্যাকটেরিয়া যেন এই ঔষধটা গিয়ে মেরে ফেলে। সেই ক্ষেত্রে কিন্তু আসলে তারা মূল কারণেরই চিকিৎসা করছেন। এই ব্যাকটেরিয়া আপনার দেহে প্রবেশ করেছে এবং আপনার দেহটাকে অ্যাম ক্ষতিগ্রস্ত করছে। অ্যান্টিবায়োটিকটা খেয়ে ফেললে সেইজন্যেই তখন এই ব্যাকটেরিয়াগুলো মারা যাবে এবং আপনি সুস্থ হয়ে উঠবেন। তো মডার্ন মেডিসিন সবসময়ই যে শুধুমাত্র ওই সিম্পটমকে ট্রিট করে, মূল কারণকে ট্রিট করে না তা কিন্তু নয়। কিন্তু উনি দাবি করেছেন। এই প্রেশার যদি আপনার গলায় গিয়ে প্রেশার ক্রিয়েট করে তাহলে থাইরয়েড। যদি এই প্রেশার আপনার মাথায় গিয়ে প্রেশার ক্রিয়েট করে দ্যাট ইজ কল্ড মাইগ্রেন। আর যত যদি এই রাজ্যের প্রেশার বাজে আপনার কথা। হাঁটুতে এসে প্রেশার ক্রিয়েট করে তার মানে আর্থারাইটিস। আবার যদি এই প্রেশার আপনার পেছনে গিয়ে প্রেশার ক্রিয়েট করে ডাক্তাররা কি বলে L4 L5 বেঁকে গেছে। আসলে কেন বেঁকে গেছে তার কারণ এত হাওয়ার প্রেশার এখানে গিয়ে ব্যথা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, যাকে আমরা বলি সাইটিকা বাত। তাহলে এইরকম হাওয়ার প্রেশারটাকে দেখতেই পাচ্ছেন যে এই জায়গাটা আসলে আমাদের পায়ুপথের খুব কাছাকাছি। তো পেটের মধ্যে চেপে ধরে পায়ুপথ দিয়ে বাতাসটাকে বার করে দিলেই তো হতো, তাই না? কিন্তু উম সেটা তো আমরা হতে দেখি না, তাই না? তো আর এই পেটের মধ্যে বাতাস বেড়ে গিয়ে এ যদি আমরা পরীক্ষা-নিরীক্ষা করি, এক্স-রে করি বা এরকম যে টেকনোলজি যেগুলো আছে, সেগুলো ব্যবহার করে তো আমরা দেখতে পেতাম যে এখানে বায়ু জমে রয়েছে এবং বায়ুটা সেখান থেকে নড়ছে না। ধাক্কা দিলেও যায় না। তো কখনো কোনো মানুষকে কি এরকম কোথাও হতে দেখেছেন? আমাদের পেট ফাঁপে এবং সেই ফাঁপার কারণ হচ্ছে বিশেষ করে উদ্ভিজ্জ খাবার খেলেই আমাদের পেট ফাঁপে। উদ্ভিজ্জ খাবারের যে আম আ ফাইবার সেটাই আমাদের দেহ যেহেতু সেটাকে হজম করতে পারে না, আমাদের পরিপাকতন্ত্রে সেটা হজম হয় না। সেই ফাইবার গিয়ে জমে আমাদের বৃহদন্ত্রে মোটা আম আ নার যেটা বা কোলন যেটাকে বলা হয়, সেখানে গিয়ে জমে। সেইখানে আছে কোটি, কোটি ব্যাকটেরিয়া। তো সেই ব্যাকটেরিয়ারা তখন এই জিনিসটাকে ফাইবারটাকে পচায়। পচালে পরে গ্যাস তৈরি হয়। সেই গ্যাসের কারণেই এই কোলনের মধ্যে বাতাস তৈরি হয়, আমরা পাদ দেই। গ্যাস বেড়ে গেলে তখন সেটা পাদ হিসেবে বেরিয়ে আসে। কারো, কারো ক্ষেত্রে যদি এটা একটু আ ক্ষুদ্রান্ত্রের দিকে বেশি হয়ে যায় তাহলে দেখা যায় গ্যাসটা বেরিয়ে আসার পথ পায় না। তখন পেট ফেঁপে থাকে। তো পেট ফেঁপে গিয়েছে বলেই আপনার হৃদরোগ হয়েছে। পেট ফেঁপে গিয়েছে বলেই আপনার মাইগ্রেন হয়েছে। কারণ সেখানে বায়ু তৈরি হয়েছে। এগুলো হাস্যকর কথা না? অথচ অনেকেই এই ভিডিও দেখেই আহা, উহু করে মরে যাচ্ছেন। সর্বনাশের কথা। তাহলে এই সমস্ত কারণ কি? এই সমস্ত কারণ হচ্ছে আমাদের শরীরের বায়ু। কেন? কারণ আমার ভুল খাওয়া, বেশি খাওয়া, খিদে নেই বা ডিএনএ বিহীন খাওয়ার জন্য। ধুরে এখন যদি বাটপার। আমাকে সুস্থ হতে হয় তাহলে কি করতে হবে? তাহলে আমার এই যে খাওয়া যেটা পচছিল পড়ে, সেইটা যদি সাফ হয়ে যায়, পরিষ্কার হয়ে যায় তাহলে কি হবে? লোকে বলে না পেট সাফ তো বিমারি মাপ। পেট সাফ তো বিমারি মাপ। তো দেখুন এক স উনি এইখানে ছবি দেখালেন আমাদের কোলনের ছবি। আর এখন এর ঠিক এই এ ২ সেকেন্ড আগে যে ছবিটা আমরা দেখলাম সেই ছবিতে দেখাচ্ছে পাকস্থলীর ছবি। পাকস্থলীটা তো এই বরাবর, তাই না? মানুষের দেহের এই বরাবর হচ্ছে পাকস্থলী। সেখান থেকে অনেক লম্বা পথ খাবারটা ঘুরে শেষ পর্যন্ত আমাদের কোলনের মধ্যে আসেন। তো তাহলে পেট বলতে কখনো কোলনকে বোঝানো, কখনো পাকস্থলীকে বোঝানো এইভাবে বুঝিয়ে ওই যদি কাউকে গোঁজামিল দিয়ে বোঝাতে হয় তাহলে এইরকম করতে হয়। এবং উনি খুব দক্ষতার সঙ্গে সেই কাজ করছেন। তার মানে আমার যদি পেট সাফ থাকে তাহলে কিন্তু আমার এই ধরনের বায়ু বাড়বে না, আর বায়ু না বাড়লে আমার কিন্তু কোনো প্রবলেম থাকবে না। তার মানে আমাদের শরীরে যদি বায়ুকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, ব্যালেন্স করতে পারি, তাহলে কিন্তু শরীরের অনেক কিছু জিনিস বা আমাদের এত যে রোগ, সেই রোগ থেকে কিন্তু আমরা মুক্ত থাকতে পারি। এবার কথা হচ্ছে বায়ুকে ব্যালেন্স করতে গেলে আমাদের এটাও একটা থিওরি, তাই না? এটাও একটা থিওরি। অ্যাম আ এই পেট খালি থাকলেই সঙ্গে আমাদের স্বাস্থ্য ভালো থাকবে। এটা প্রমাণিত দাবি নয়।
খাওয়া দাওয়াকে নিয়ন্ত্রণ করতে হবে। আমরা কী ধরনের খাবার খাবো আর কী খেলে আমাদের বায়ু নিয়ন্ত্রণ থাকবে, চলুন সেটা জেনে নিই। তার আগে দেখে নিই বেসিক্যালি আমরা দৈনন্দিন জীবনে কী খাই। বেসিক্যালি আমরা দৈনন্দিন জীবনে যেটা খাই দ্যাট ইজ ফল, ফ্রুটস। ফল আমাদের শরীরে 2 ঘন্টায় হজম হয়ে যায়, 2 আওয়ার্স। মানে ফল যদি আমরা খাই তাহলে ফল হজম হতে আমাদের শরীরে কত সময় লাগে? 2 ঘন্টা। এটা বাজে কথা। ফলের কিছু জিনিস আমাদের দেহে খুব দ্রুত হজম হয়। যেমন চিনি অংশটা। ফলের মধ্যে গ্লুকোজ থাকে, ফ্রুক্টোজ থাকে। সেইগুলো হজম হয়ে আমাদের রক্তের মধ্যে প্রবেশ করে খুব দ্রুত। কিন্তু ফলের মধ্যেই রয়েছে ফাইবার। সেই ফাইবার আমরা হজম করতেই পারি না। সুতরাং সেটা ২ ঘন্টা না। সেটা আমার ওই অন্ত্রের মধ্যে থেকে যায়। পরবর্তী এই অন্ত্রের মধ্যে থাকা খাবার ঘুরতে যখন বৃহদন্ত্রে যায় এবং সেখান থেকেও ঘুরতে শেষ পর্যন্ত যখন পায়ুপথে যায়, পায়ুমুখে যায়, তখন সেটাকে আমরা দেহ থেকে বার করি এবং এই সময়টা কখনো ২ দিন ৩ দিনও হতে পারে। তো তাহলে ফল খেলেই ২ ঘন্টায় সেটা হজম হয়ে যায়, বাজে কথা। এরপরে আমরা কী খাই? আমরা খাই শাকসবজি। By drawing daily sketches, you can develop discipline, improve your skills, and foster new ideas. শাকসবজি। শাকসবজি আমাদের শরীরে হজম হতে সময় লাগে 3 ঘন্টা। শাকসবজি মানে কুমড়ো, ঢ্যাঁড়স, পটল, পালং পাতা, বাঁধাকপি, ফুলকপি, ব্রোকলি, এই সমস্ত যে শাকসবজি সেটা খেলে আমাদের হজম হয় 3 ঘন্টা। আর বাজে কথা। যদি ভাত, রুটি এই ধরনের খাবার খাই, ভাত, রুটি মানে কার্বোহাইড্রেট খাবার, সেটা আমাদের শরীরে হজম হতে কত সময় লাগে? 6 ঘন্টা। বাজে কথা। ভাত বরং তার থেকে অনেক দ্রুত ওই ভাতের গ্লুকোজটা আমাদের শরীরে অনেক দ্রুত শুষে যায় এবং সেজন্যই ভাতের গ্লাইসেমিক ইনডেক্স বেশি থাকে। তাই না? অ্যাম ভাত, রুটি দুটোই আসলে এই ফল বা শাকের তুলনায় দ্রুত আমাদের রক্তের মধ্যে প্রবেশ করে। তার মানে হজম হয়ে যায়। আর ভাতের মধ্যেও যদি ফাইবার থাকে তাহলে সেই অংশটা হজম হয় না। সেই অংশটা আমাদের অন্ত্রের মধ্যে ঘুরে বেড়ায় এবং শেষে বৃহদন্ত্রে গেলে সেখানে ব্যাকটেরিয়ারা সেটাকে কিছু পচায়। সেখান থেকে আমাদের পেটের মধ্যে গ্যাস তৈরি হয়। আমরা পাত দেই এবং কখনো যদি বেশি গ্যাস তৈরি হয়ে যায় তাহলে পেটের মধ্যে ফাঁপার সমস্যাটা হয় ইত্যাদি। তো তার মানে ভাত রুটি হজম হতে ৬ ঘন্টা লাগে। বাজে কথা। আর মাছ, মাংস যদি আমরা খাই, মাছ, মাংস, ডিম, দুধ, ঘি, ছানা, মাখন, এটা আমাদের শরীরে হজম হতে সময় লেগে যায় প্রায় 24 ঘন্টা থেকে 48 ঘন্টা, মানে ১ থেকে ২ দিন। তাহলে বাজে কথা। তার কারণ হচ্ছে মাছ, মাংস খেলে সেটা হজমটা হয় আমাদের পাকস্থলী থেকে শুরু হয়। পাকস্থলীর ভিতরে যে অ্যাসিড আছে, সেই অ্যাসিডের মধ্যে যখন গিয়ে এই প্রোটিন জাতীয় খাবারগুলো পড়ে, তখন পাকস্থলীর অ্যাসিডের কারণেই এই প্রোটিনগুলো ভেঙে আমাদের দেহে শোষার মতন অবস্থায় চলে যায়। তো আ যদি ১০০ গ্রাম মাছ আমি খাই, নির্ভর করবে কোন মাছ। কিন্তু তার উপর ভিত্তি করে এর মধ্যে হয়তো ধরুন ৩০ গ্রাম বা ৪০ গ্রাম প্রোটিন থাকলো। তাহলে ১০০ গ্রাম মাছ খেয়ে নিলে সেটার এই যে ৩০ গ্রাম প্রোটিন সেটা হয়তো আমার দেহে আ পরবর্তী ২ ঘন্টা, ৩ ঘন্টা, ৪ ঘন্টার মধ্যেই শুষে যাবে। কারণ অ্যাসিড ওটাকে গলিয়ে দেহের মধ্যে প্রবেশ করানোর মতন ব্যবস্থা করে দেবে। আর বাকি যে জিনিসটা থাকবে সে জিনিসটা আমাদের অন্ত্রের মধ্যে ঘুরে বেড়াবে। মজার ব্যাপার হচ্ছে এটার মধ্যে যেহেতু ফাইবার বিশেষ নেই, সেই কারণে এটা আমাদের ক্ষুদ্রান্ত্রে যতক্ষণ থাকবে তখন তো বিভিন্ন এনজাইম, পাচক রসের কারণে আরো হজম হওয়ার প্রক্রিয়া চলতে থাকবে। সবশেষে এটা যখন গিয়ে আমাদের বৃহদন্ত্রে পৌঁছবে, সেইখানে এর মধ্যে যেহেতু ব্যাকটেরিয়ার খাবার বিশেষ নেই, সেই কারণে ব্যাকটেরিয়া এটাকে আর পচাতে পারবে না এবং সেখান থেকে যে গ্যাস তৈরি হওয়া, সেটা হবে কম। আর সেজন্যই যারা মানে পৃথিবীতে কিন্তু এখন একদল মানুষ আছে যারা কার্নিভোর, তারা মাংস ছাড়া কিছু খায় না। এবং তাদের অভিজ্ঞতা তারা যে শেয়ার করেছেন যেমন ডাক্তার অ্যান্থনি চ্যাফি তার মধ্যে একজন, ডাক্তার শন বেকার তার মধ্যে একজন, ডাক্তার কি যেন পল মেসন অস্ট্রেলিয়ার তিনি এর মধ্যে একজন, আরো অনেকে রয়েছেন যারা শুধুই মাত্র মাংস খেয়ে জীবন ধারণ করেন। এবং তারা দাবি করেন যে তাদের যেমন অসুখ-বিসুখ নেই, ঠিক একই রকমভাবে তাদের পাদও হয় না। দিনে ১ টা ২ টো মেক্সিমাম পাদ হয় উনাদের। অথচ এই উনি যেই খাদ্য আমাদেরকে খেতে বলেন, এই কাঁচা খাবার এবং এই ফাইবার সমৃদ্ধ খাবার, এটা খেয়ে দেখবেন। রীতিমতো আপনার নিজেকে মনে হবে যে আপনি একটা রকেটে রূপান্তর হয়ে গিয়েছেন। পেছন দিয়ে বেরিয়েই তো চলেছে তো বেরিয়েই চলেছে। এত জোরে বেরোবে যে আপনাকে তুলে ফেলতে পারে। এইগুলোই হচ্ছে আমাদের প্রাত্যহিক জীবনের খাবার-দাবার। কিন্তু এই খাবার-দাবারের মধ্যে কী ভুল হয়ে যাচ্ছে? সো এই যে প্রাত্যহিক জীবনে আমরা যে খাবারগুলো খাই, তাহলে এখানে কী ভুল হচ্ছে? চলুন একটা খেলার মাধ্যমে আমরা দেখে নিই। খেলাটার নাম কি? দিল্লি থেকে কলকাতা ট্রেন আসছে। কোথা থেকে? দিল্লি থেকে কলকাতা। সেখানে কি ট্রেন আছে? সেখানে আছে মালগাড়ি। খুব আস্তে আস্তে চলে, জানি মালগাড়ি। আর কি আছে? লোকাল ট্রেন। লোকাল ট্রেন একটু দ্রুত চলে। আর আছে রাজধানী এক্সপ্রেস।
রাজধানী এক্সপ্রেস খুব দ্রুত চলে রাজধানী এক্সপ্রেস। তো এই ৩টে ট্রেন একটা ট্রেন লাইন দিয়ে চলবে। আপনি কিভাবে এই ৩টে ট্রেনকে একটা ট্র্যাকে চালাবেন? তাহলে প্রথমে যদি আপনি ভুল করে মালগাড়িকে ছেড়ে দেন তাহলে কি হবে? মালগাড়ি আস্তে, আস্তে, আস্তে যাবে। আর এরপরে যদি আপনি রাজধানীকে ছাড়েন তাহলে কি হবে? রাজধানী তো ওর উপরে গিয়ে স্পিডে গিয়ে ঘাড়ের উপর উঠে পড়বে। ভীষণ অ্যাক্সিডেন্ট। তাহলে যদি আপনাকে একই ট্র্যাকে ৩টে ট্রেনকে চালাতে হয় তাহলে প্রথমেই কিন্তু আপনাকে ছাড়তে হবে কাকে? রাজধানী এক্সপ্রেসকে। রাজধানী এক্সপ্রেস সবার আগে বেরিয়ে যাবে যখন পেছনের রাস্তা খালি। তখন আপনি বুদ্ধি করে কি করবেন? লোকাল ট্রেনকে ছাড়বেন, লোকাল ট্রেন তার পেছনে পেছনে যাবে। আর মালগাড়ি সবার পেছনে পেছনে। তাহলে দেখুন একই ট্র্যাকে ৩টে ট্রেন কিন্তু চলছে কোনো দুর্ঘটনা ছাড়া। এই উদাহরণটাকে আপনি যদি একটু দীর্ঘমেয়াদে ভেবে দেখেন, মানে উনি যেভাবে বুঝিয়ে দিলেন আমাদেরকে সেটাতে মনে হলো যে হ্যাঁ, ঠিকই তো, খুব সহজ তো। কিন্তু ভেবে দেখুন যে যদি মালগাড়িটা যাত্রা শুরু করলো দিল্লি থেকে এবং মালগাড়িটার কলকাতায় এসে পৌঁছতে ২ দিন লাগে। এই ২ দিনের মধ্যে আপনি কি ওই যে রাজধানী এক্সপ্রেস আর লোকাল ট্রেন ওইগুলোকে বন্ধ করে রাখবেন? রাখবেন না তো। তো যদি না রাখেন তাহলে মালগাড়ি ছেড়েছেন আগের দিন। এখন আজকে মালগাড়িটা এখানে এসে পৌঁছেছে। ২৪ ঘন্টা পরে মালগাড়ি অর্ধেক রাস্তায় এসেছে। আর ওইদিকে ২৪ ঘন্টা যেহেতু পেরিয়ে গিয়েছে, সুতরাং এই মানুষটাকে তো তখন আবার নতুন করে এই রাজধানী এক্সপ্রেস ছাড়তে হচ্ছে। তখন রাজধানী এক্সপ্রেস তো ২ ঘন্টায় এসে কলকাতায় পৌঁছবে। তাহলে এখন এটা যাবে কোথা দিয়ে? ট্র্যাক তো একটা। তাহলে কি এটা এই যখন সামনে মালগাড়ি দেখবে তার উপর দিয়ে লাফিয়ে ক্রস করে যাবে? না, করবে না। তার মানে এই যে উদাহরণটা উনি দিলেন, এই যে অ্যানালজিটা আমাদেরকে বোঝাবার চেষ্টা করছেন, এই যে গল্পটা আমাদেরকে খাওয়ানোর চেষ্টা করছেন, এই গল্পটা শুরুতে দেখতে মনে হয় ঠিকই তো। কিন্তু যদি আপনি এটাকে একটু আ মানে একটু লম্বা সময়ের মধ্যে ভেবে দেখেন যে লম্বা সময় হলে তখন ঘটনাটা কি ঘটবে? তাহলেই বুঝতে পারবেন যে এটা একটা গাঁজাখুরি উদাহরণ, বাটপারি। এবার আপনি বলুন তো এই যে আমাদের ফল, শাকসবজি, ভাত, রুটি এটাকে যদি আমাদের মুখ থেকে এই কোলন ৩০ ফিটের এই যে দূরত্ব যদি ধরে নিই এটাই আমাদের ট্রেন লাইন। তাহলে এই ট্রেন লাইনে যদি আমাকে ট্রেন চালাতে হয় তাহলে কাকে আমি চালাবো? আমার খাবার-দাবারের মধ্যে রাজধানী এক্সপ্রেসকে। আমার খাবার-দাবারের মধ্যে রাজধানী এক্সপ্রেসকে। ফল। তার কারণ ২ ঘন্টায় হজম হয়ে যায়। তাহলে ২ ঘন্টায় রাজধানী যদি হজম হয়ে যায় তাহলে কাল থেকে সকালবেলা খিদে পেলে খালি পেটে কি খেতে হবে? আবার অ্যাডভার্টাইজমেন্ট এসছে রে, Save time অ্যাডভার্টাইজমেন্ট creating content and generating high-quality content. ফল খেতে হবে। কিন্তু আপনি ফল কখন খান? ভরা পেটে ফল, খালি পেটে জল। তারা শিখিয়েছে আমাদের মা ঠাকুমারা। আর সে কারণেই দলে, দলে হসপিটালে চল, তারপরে শ্মশান ঘাটে চল। এই শেষের কথাগুলি উনি যোগ করেছেন। উনি যে মহাজ্ঞানী মানুষ তা নন। আর আমাদের মা ঠাকুমা যারা এই যে ভরা পেটে জল আর কি যেন? ভরা পেটে ফল, খালি পেটে জল, এই যে কথাগুলো শিখিয়েছেন, আ সেখানেও যে কোনো জ্ঞানের কথা নেই তা দাবি করা যাবে না। উনাদের যেহেতু আ এই জাতীয় কথাগুলো সাধারণত মানুষের অভিজ্ঞতা থেকে এসেছে। মানুষের অভিজ্ঞতা থেকে ওনারা বিজ্ঞানী ছিলেন না। ওনারা বিজ্ঞানীদের মতন করে গবেষণা করে এই কথাগুলো বার করেননি। কিন্তু মানুষ মানে দীর্ঘ সময় ধরে কতগুলো ঘটনাকে দেখে, দেখে এরকম আমরা বিশ্বাস করে এসেছি। তার মধ্যে অনেক সময় কথাগুলো আ খাটে, সঠিক। তো এই ক্ষেত্রে এই ঠাকুমারা যে কথা বলেছেন যে ভরা পেটে ফল খেতে হবে, আ সেটাই যে বিজ্ঞানসম্মত সঠিক কথা, ওনারা হয়তো সেই উদ্দেশ্যে বলেননি। কিন্তু ভরা পেটে ফল খেলে লোকের খুব ক্ষতি হয় না, এটা ওনারা দেখেছেন। খালি পেটে জল খেলে কোনো অসুবিধা হয় না, সেটা ওনারা দেখেছেন। যদিও আমাদের এই মহাবিজ্ঞের আ উম মতে সেটা আমাদের জন্য খুব ক্ষতিকর। এবং তার প্রমাণ কি? প্রমাণ হচ্ছে উনি বলেছেন। উনি তো আরো ২ টো লাইন জুড়ে দিয়েছেন। তাই না? উনি কবিতাটাকে লম্বা করে দিয়েছেন, ছড়া বানিয়ে দিয়েছেন। তাহলে তো এটা সত্য কথা হতেই হবে, তাই না? বুঝতে পেরেছেন? তাহলে যারা এই শ্লোকটা তৈরি করেছিল তারা তাদের সুবিধার জন্য তৈরি করেছিল। তার কারণ ওটা করলেই ভরা পেটে ফল আপনি খেলেই আপনি কিন্তু অসুস্থ হবেন। কেন? কারণ না, বাজে কথা। ভরা পেটে ফল খেলে ফল ফ্রুক্টোজ। আর যখন আমরা ভাত, মুড়ি, রুটি এদের পরে খাচ্ছি, ভাত, মুড়ি, রুটি মানে কার্বোহাইড্রেট। তাহলে কার্বোহাইড্রেটের পরে যদি ফ্রুক্টোজ খাওয়া যায়, আমার পেটের মধ্যে একটা ফার্মেন্টেশন প্রসেস চলে। তার ফলে ভয়ঙ্কর গ্যাস। এটা একদম মানে ডাহা বাজে কথা। মানে এটার মতন বাজে কথা আর হয় না। মানে এই যে ফ্রুকটোজ খেয়েছে সেইজন্য তাদের গ্যাস হয়েছে। এটা একদম এক অবিশ্বাস্য রকমের একটা বাজে কথা। কিন্তু যেটা আসলে সমস্যা হয় সেটা হচ্ছে যেহেতু আপনি এই ফল তো ফাইবার ভিত্তিক খাবার। তো ফলের চিনিটা, ফ্রুকটোজটা তো আমাদের দেহে শুষে যায়, সহজেই শুষে যায়। কিন্তু আঁশটা পড়ে থাকে। ওই ফাইবারটা পড়ে থাকে। যেই ফাইবারটা
এই ১২ ঘন্টা, ১৩ ঘন্টা, ১৪ ঘন্টা পরে ধীরে, ধীরে ঘুরতে, ঘুরতে শেষ পর্যন্ত গিয়ে বা ২ দিন পরে আমাদের অন্ত্রের মধ্যে প্রবেশ করে এবং সেখানে এই ফার্মেন্টেশন এর বা গাজন প্রক্রিয়া বা পচন প্রক্রিয়ায় গ্যাস তৈরি করে। তো উনি উদরপিণ্ডি বুধর ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন। দাবি করছেন সেটাই সত্য। কিন্তু এই দাবির সপক্ষে কোনো প্রমাণ আসলে নাই। এই দাবি বিজ্ঞান সমর্থিত দাবি নয়। শুধুমাত্র স্যুট-টাই পরে এক বাটপার দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন। এইটাই একমাত্র আমি দেখতে পাচ্ছি। এবং এই গ্যাস যদি আমার বুকের উপর বাড়ি মারে তাহলে আমার হার্ট অ্যাটাক, আর যদি মাথায় গিয়ে বাড়ি মারে তাহলে কি হবে? আমার স্ট্রোক। এই বাজে কথা আর কতক্ষণ যে শুনতে হবে? মাবুদ, আমি ভিডিওটার মাত্র অর্ধেক পর্যন্ত এসছি। মাবুদ মাফ করো আমাকে। যদি আপনি মারা যান তো কাহানি খতম, আর যদি বেঁচে যান সারা জীবন প্যারালাইসিস। ডাক্তাররা কি বলে, ইস ১ ঘন্টা হেলে বাঁচিয়ে দিতে পারতাম। ১ ঘন্টা আগে গেলেও ১ ঘন্টা পরে গেলেও আপনি বাঁচতে পারতেন না। তার কারণ কি? আপনার এই মৃত্যুর জন্য কে দায়ী? আপনার ভুল খাওয়া ভুল সময়ে। তার মানে একটা মানুষ যদি সঠিক সময়ে সঠিক খাবার খেতে পারে তাহলে সে তার হার্ট অ্যাটাক থেকে, তার ওই ব্রেন স্ট্রোক থেকেও সে কিন্তু বাঁচতে পারে। সুতরাং এটা ওনার কথা। উনি একখানা গল্প তৈরি করে আমাদের সামনে গল্পটা দিলেন এবং সেই গল্পটা জানাও সত্যি এবং তার উপর ভিত্তি করে তিনি আবার ওই গল্পের উপর ভিত্তি করে আরো নতুন তথ্য দিচ্ছেন। এর মধ্যে ওই যে আমরা শুনেছি না যে গল্পের গরু গাছে চড়তে পারে, উনি তাই করছেন। গল্প দিয়ে গরুকে গাছে চড়িয়ে দিচ্ছেন। সুতরাং এবার থেকে যখনই আমাদের খিদে পাবে আমরা কি করব? আমরা খালি পেটে ফল খাবো। এরপরে খিদে পেলে আমরা কি খাবো? শাকসবজি খাবো। এরপরে খিদে পেলে আমরা কি করব? ভাত, রুটি, মুড়ি এগুলো খাবো। এবার দেখুন বারবার আমি একটা কথা আপনাদেরকে ব্যবহার করছি, খিদে পেলে খাবেন। কারণ খিদেটা কি? খিদেটা হচ্ছে আমাদের শরীরের একটা সিগন্যাল। কারণ শরীর বলছে আই এম রেডি, আমাকে খেতে দাও। তাহলে সেই সময় যদি কেউ খাবার খায় তাহলে সেই খাবারটা কিন্তু হজম হতে পারে। আমাদের দেশে ডায়াবেটিস রোগে যারা ভুগছেন, ২য় ধরনের ডায়াবেটিস রোগী যারা, তাদের সঙ্গে কথা বললে বুঝতে পারবেন যে এই কথাটা আসলে ঠিক না। কারণ তাদেরও সকালবেলায় নাস্তা করার পরে ১১টার দিকে প্রচণ্ড ক্ষুধা পায় এবং সেই ক্ষুধার কারণেই তখন তারা আবার খান। সেই খাবার খেয়ে তারা যে নিরাপদ থাকেন, ডায়াবেটিস মুক্ত থাকেন তা না। তাদের ডায়াবেটিস আরো বেড়ে যায়। কারণ এই ক্ষেত্রে ভূমিকা রাখে কি খাচ্ছেন সেটা। যেই খাবারটা খাচ্ছেন সেটা যদি ভুল খাবার হয় তাহলে সর্বনাশ। এবং আ মানে এই বিষয়গুলি অ্যা উনি যে কিভাবে এই স্ট্রেইট ফেইস এ যেটাকে বলা হয় যে, কোনো রকম বিব্রত না হয়ে এই কথাগুলো আমাদের সামনে এইভাবে বলে যাচ্ছেন। মানে উনি কি আসলে গর্দভ নাকি অ্যাম এত চৌকস রকমের একজন বাটপার যে এরকম বাজে কথা বলার সময়েও উনার মানে মুখের যে অবয়ব তাতেও কোনো পরিবর্তন হচ্ছে না আমি বুঝতে পারছি না। কিন্তু যদি শরীর বলছে আমার খিদেই পায়নি, তখন যদি আমি খাবার খাই তাহলে আমার শরীরে কিন্তু খাবারটা হজম হবে না। আমার শরীরে কিন্তু খাবারটা পচতে থাকবে। তার ফলে বায়ু তৈরি হয়ে যাবে। বাজে কথা। খাবার আমার যদি ক্ষুধা না পায়, তারপরে যদি আমি খাই তাহলেও সেই খাবারটা যাবে আমার অন্ত্রের পাকস্থলী, অন্ত্র সেই একই পথে। সেখানে একই প্রক্রিয়া ঘটবে এবং খাবারটা হজম হয়ে যাবে। আর সেটা বিপত্তি হতে পারে যে ক্ষুধা পাইনি তাও আমি খেয়েছি। তাতে আমার দেহের চাহিদার তুলনায় বেশি খেয়ে ফেলেছি। চাহিদার তুলনায় বেশি খেয়ে দেহটাকে চাপের মধ্যে ফেলেছি। সেটা একটা সম্ভাবনা। কিন্তু খাবারটা হজম হবে না, এটা বাজে কথা। যেমন আমার শরীরে ঘুম পেলে ঘুমোতে হবে, বাথরুম পেলে টয়লেটে যেতে হবে, জল তেষ্টা পেলে জল খেতে হবে। ইয়া যদি আপনি শরীরের এই মাবুদ! নিয়মগুলো না মানেন তাহলে কিন্তু আপনার শরীর খারাপ হবে। তার মানে আমাদের শরীরকে যদি আমরা মনে করি এটা আমাদের পৈতৃক সম্পত্তি তাহলে কিন্তু খুব মুশকিল ব্যাপার। তার কারণ শরীরের জন্য আমরা বেঁচে আছি। আমরা যদি নিয়মিতভাবে শরীরকে সহযোগিতা না করি তাহলে শরীর কিন্তু একদিন আমাকে ছেড়ে চলে যাবে। তো শরীরকে পৈতৃক সম্পত্তি তো আপনি ভাবছেন রে ভাই। আ আন্দাগুন্দা, উল্টাপাল্টা, আজেবাজে গোঁজামিল দিয়ে যতগুলো দাবি এ পর্যন্ত করলেন, দেখে মনে হচ্ছে যে শরীরের সঙ্গে মানে শরীরের সঙ্গে আপনার একটা বিশেষ রকমের খাতির আছে। আপনি যা বলবেন তাই শরীর করে। ব্যাপারটা সেরকম নয় রে ভাই। সেই জন্য আপনাকে কি করতে হবে? খিদে পেলেই খেতে হবে। তাহলে আমরা ফল খেলাম খালি পেটে, তারপরে খিদে পেলে আমরা শাকসবজি খাচ্ছি, শসা, গাজর, বিট, টমেটো। এরপরে আমরা চাইলে একটু ভাত রুটি খেতে পারি, কার্বোহাইড্রেট চেষ্টা করব কমপ্লেক্স কার্বোহাইড্রেট খাবার। কিন্তু মাছ খেয়ে দেখবেন কি পরিমাণ পাপ যে হবে আপনার। আপনি যদি ওনার এই নিয়ম মতন খান, তাহলে সারাদিন রকেটের মতন পেদে যাবেন। মাংস আমাদের জন্য খাবার নয়। কাদের খাবার? কুকুরের, বাঘের, সিংহের। কারণ আহাম্মক আর গাছে ধরে, খুব সম্ভবত উনি এজন্যই এই আহাম্মকের মতন কথাগুলো বলছেন। তার কারণ হচ্ছে এটা এখন বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত যে মানুষের মস্তিষ্কের জন্যে কিছু জিনিস আমাদের প্রাণিজ খাবার থেকেই আসতে হয়। এমন কোনো উদ্ভিজ্জ খাবার নেই, যে খাবার না খেলে মানুষের দেহের কোনো পুষ্টিগতভাবে ক্ষতি হবে। বিজ্ঞানীরা অনেক গবেষণা করেছেন, এই পর্যন্ত এমন কোনো উদ্ভিজ্জ খাবার পাওয়া যায়নি। কিন্তু
প্রাণীজ খাবার যদি আপনি না খান, তাহলে ১ নম্বরেই ভিটামিন B12 আমাদের ঘাটতি পড়ে যাবে। ভিটামিন B12 এর ঘাটতি পড়ে গেলে মাথা কাজ করবে না এবং উনার খুব সম্ভবত মাথা কাজ করে না। তো সেজন্যে উনি এই আজে-বাজে কথা অত্যন্ত অ্যাম স্বাভাবিকভাবে সুস্থ মানুষের মতন আমাদেরকে বলে যাচ্ছেন। মানুষের জন্যে মানে অ্যাম গবেষকের নাম হচ্ছে ইয়েল ইউনিভার্সিটির একজন রিসার্চার। উনার নাম হচ্ছে জেসিকা টমসন। উনার ২০১৯ সালে প্রকাশিত একটা রিসার্চ পেপার থেকে উনারা দেখিয়েছেন যে, উনাদের থিওরিটা হচ্ছে যে মানুষ অ্যাম আমরা যে থিওরি অফ এভোলিউশন বা বিবর্তনবাদের যে তত্ত্বটাকে বর্তমানে মানুষের উৎস হিসেবে বা মানুষ যে কোত্থেকে এসেছে তার ব্যাখ্যা হিসেবে গ্রহণ করা হয়। সেই তত্ত্বের মানে সপক্ষে উনারা যে প্রমাণ দাবি করেছেন সেটা হচ্ছে যে বানর থেকেই মানুষ হয়েছে এটা মূল ধারণা। তো সেই ধারণায় উনারা দাবি করছেন যে বানর যখন গাছ থেকে নেমে মাংস খেতে শুরু করলো, তখনই সেটা ধীরে, ধীরে মানুষ হবার পথে এগিয়ে গেল। মাংস খাবার কারণে আমাদের মস্তিষ্ক বড় হয়েছে। এবং মাংস যেহেতু অত্যন্ত পুষ্টিকর খাবার, তো ওই উদ্ভিজ্জ খাবার যেমন পুষ্টিকর নয়, তুলনামূলকভাবে মাংস সেই তুলনায় অনেক বেশি পুষ্টিকর এবং সেজন্য মাংস খেলে আমাদের আর অত বড় একটা এই হজমের প্রক্রিয়া দরকার হয় না। যেমন অ্যাম বানর বলতে অন্য যেগুলো রয়েছে এই ধরুন গরিলা। তার যে হজম প্রক্রিয়া যদি সেটাকে খেয়াল করে দেখেন এবং মানুষেরটার সঙ্গে যদি তুলনা করেন, তাহলে দেখবেন আমাদের হজমের প্রক্রিয়া, আমাদের ক্ষুদ্রান্ত্রতা লম্বা, বৃহদন্ত্রটা ছোট এবং আমাদের ওই যে অ্যা ফার্মেন্টেশন এর জন্যে পেটের ভিতরে গিয়ে আঁশ জাতীয় জিনিস দীর্ঘদিন ধরে পচে সেখান থেকে আমরা পুষ্টি পাবো এরকমের কোনো ব্যবস্থা নেই। তো যাই হোক মানে আমি বিস্তারিত ব্যাখ্যাতে যাব না। এই বিষয়ে বিজ্ঞানীরা খুব গবেষণা করেছেন এবং এ ব্যাপারে কোনোই সন্দেহ নেই যে মানুষ আসলে প্রধানত ছিল মাংসাশী এবং দুনিয়া থেকে এই যে অনেক প্রাণী ছিল, ডাইনোসর, বড়, বড় হাতির মতন, হাতির থেকেও বড় প্রাণী ছিল। মানুষ এগুলোকে মেরে খেয়ে শেষ করে ফেলেছে। এই কাজগুলো মানুষ করেছে। তো তো উনি যেটা দাবি করছেন যে মানুষের এই প্রাণিজ খাবারগুলো মানুষের খাবার নয়। এটা মানে মদ, গাঁজা একত্র করে খেয়ে মাতাল হলে হয়তো তার পক্ষে বলা সম্ভব। যদি কারো অ্যা মাথাটা আসলে কাজ করে তার পক্ষে এটা বলা সম্ভব না। অথচ উনি সে কথাই এখন বলার চেষ্টা করছেন। প্রকৃতি তাদের মাংসকে ছিঁড়ে খাওয়ার জন্য বড়, বড় দুটো দাঁত দিয়েছে, হাতে বড়, বড় থাবা দিয়েছে। বড়, বড় দুটো দাঁত না দিলেই কি ছিঁড়ে খাওয়া যায় না? আমরা রান্না করে মাংস ছিঁড়ে খাচ্ছি না? আমাদের তো বড়, বড় দাঁত দুটো নেই। দুটো দাঁত থাকে তুলনামূলকভাবে ছোট। কিন্তু আমরা এই মাংস ছিঁড়ে কিন্তু খেতে পারছি। তাই না? আমাদের পাকস্থলীর ভিতরে থাকে শক্তিশালী অ্যাসিড যেটা নির্দেশ করে এবং সেই অ্যাসিডের মধ্যে আমরা দেখতে পাই যে এই মাংস গিয়ে পড়লেই সেটা খুব দ্রুত হজম হয়ে যায়। তো যেখান থেকে বিজ্ঞানীরা ধারণা করছেন যে মানুষের জন্যে এইটাই আদর্শ খাবার। ওইদিকে আপনি খেতে বলছেন ফল এবং শাকসবজি এবং ভাত যেগুলো পুষ্টি উপাদান নেই বলতে গেলে। তো তারপরেও আমাদেরকে এগুলো খেতে হবে। ফলের যে আঁশ আমাদের পাকস্থলীর মধ্যে যে অ্যাসিড তার ভিতরে পড়ে সুন্দর ভেসে থাকে, কিচ্ছু হয় না। হজমই হয় না। তো ফলই আসলে আমাদের পেটে হজম হয় না। মাংস অতি দ্রুত হজম হয়। অথচ উনি বলছেন পুরো উল্টো কথা। কিন্তু আমাদের ওনার এই গল্প মেনে নিতে হবে। ইয়া মাবুদ! আর পায়ে কতক্ষণ মুখ লাগবে? দিয়েছে। তার মানে তারা মাংসকে ছিঁড়ে খেতে পারে। আপনি মাংস ছিঁড়ে খেতে পারবেন? বটি কাটারি ছাড়া? সম্ভব নয়। সুতরাং পারবো, পারবো। অনেক মানুষ সেটা করে। যখন এই আগুন আবিষ্কার হয়নি তখনও মানুষ ছিঁড়ে খেয়েছে। আর আপনার যদি বিশ্বাস না হয় সিংহের মতন অত বেশি একসঙ্গে খেতে পারবো না। কিন্তু মাংস ছিঁড়ে খেতে পারবো আসলে মানুষ আমরা। কাঁচা মাংস মানুষ খেতে পারে। আমরা বিভিন্ন জাতির মধ্যে দেখেছি ওই যে যেমন ধরুন রেড ইন্ডিয়ানরা মহিষ শিকার করত। মহিষ শিকার করে ১ম এই তার কলিজাটাকে বার করে কাঁচা কলিজা তারা খেয়ে নিত। খাওয়া সম্ভব, অসম্ভব না। সুতরাং মাংস আমাদের খাবার নয়। যারা মাংস খায় বাজে তাদেরকে কথা, বলা হয় কার্নিভোরাস অ্যানিমাল। তার মানে বাজে তারা কথা। মাংসাশী প্রাণী। আর যারা শাকসবজি খায় তাদেরকে বলা হয় হার্বিভোরাস অ্যানিমাল। আর মানুষকে কি বলে জানেন তো? ওমনিভোরাস। কে যে ভুল করে লিখে দিয়েছে আমি জানি না। বেশি উনি এসছেন কি বলবো? মানে মুখ দিয়ে এখন গালি আসতেছে। আমার ধৈর্য খানিকটা ছুটে যাচ্ছে আসলে। যাই হোক ভিডিওটা যেন শালীন থাকে সেজন্য গালি দেব না। কিন্তু আশা করি বুঝতে পারছেন যে উনি এসেছেন হরিদাস পাল।
বেসিক্যালি মানুষ কিন্তু অমনিভোরাস নয়, মানুষ হচ্ছে হার্বিভোরাস প্রাণী। কারণ হার্বিভোরাস প্রাণীদের সঙ্গে মানুষদের অনেক মিল আছে, দাঁতের মিল আছে, আমাদের স্টমাকের মিল আছে, আমাদের লার্জ ইন্টেস্টাইনের মিল আছে, কিংবা আমাদের যে গাট সিস্টেম গ্যাস্ট্রো ইন্টেস্টাইন ট্র্যাক তার সঙ্গেও কিন্তু মিল আছে হার্বিভোরাস প্রাণীদের সঙ্গে। এরকম বাজে কথাগুলো শোনার কোনো মানে নাই। কারণ হচ্ছে ঠিক এইরকম মিল এই ইসের সঙ্গেও কার্নিভোরাস যে প্রাণীগুলো তাদের সঙ্গেও মানুষের রয়েছে। সুতরাং সার্বিকভাবে বলা যেতে পারে যে মানুষ আসলে দুটোকেই খেতে পারে। আর আমরা দেখতেও পাই যে আমরা মাংস খেলেও হজম করি। মাংস খেলে সেটা যে পায়খানার সঙ্গে আস্ত বেরিয়ে আসে তা কিন্তু নয়। তার মানে হজম হয়। আর আমরা যদি উদ্ভিজ্জ খাবার খাই তাও হজম করতে পারি। তবে আপনি আস্ত একটা বুট, ছোলা অথবা আস্ত একটা ভুট্টা খেয়ে দেখবেন। পরীক্ষার জন্যে কয়েকটা খেয়ে ফেলতে হবে এবং পরের দিন যে পায়খানাটা করবেন, পায়খানার দিকে তাকিয়ে দেখবেন যে ভুট্টাটা পায়খানার মধ্যে বেরিয়ে আপনাকে দাঁত কেলিয়ে হাসছে। হজম হয়নি। ভুট্টাটা হজম হবে না। কিন্তু মাংস ঐরকম ভুট্টার মতন যে আকৃতি, সেরকম আকৃতিতে মাংস কেটে মুখে দিয়ে পানি দিয়ে টক করে গিলে খান। বেশি করেই খান। পরের দিন দেখবেন মাংস একটাও দেখতে পাচ্ছেন না। এবং এটা শুধুমাত্র যে আমার মুখের কথা তা না। এই আ বিভিন্ন অসুখের কারণে যাদের এই বৃহদন্ত্রটা নষ্ট হয়ে গিয়েছে, এইরকম মানুষদেরকে একটা ব্যবস্থা করা হয়, একটা চিকিৎসা দেয়া হয়। সেটা হচ্ছে তাদের পেট ফুটো করে ওই ক্ষুদ্রান্ত্রের যেখানে শেষ হয়, যেখানে ক্ষুদ্রান্ত্র গিয়ে বৃহদন্ত্রের সঙ্গে মিলে, এই জায়গা থেকে ক্ষুদ্রান্ত্রটাকে কেটে ওইটার মুখটাকে বাইরে নিয়ে আসা হয়। বাইরে নিয়ে এসে একটা প্লাস্টিকের ব্যাগ সেখানে দিয়ে রাখা হয়। যাতে করে ক্ষুদ্রান্ত্রের ভিতরে হজম প্রক্রিয়া শেষে যে লেই মতন যে জিনিসটা তৈরি হচ্ছে, পায়খানা, সেইটা যেন এই ব্যাগের মধ্যে এসে পড়ে। কারণ এই মানুষগুলোর বৃহদন্ত্রটা ক্ষতিগ্রস্ত। ধরুন বৃহদন্ত্রে ক্যান্সার হয়েছিল, কেটে বাদ দিয়ে দেয়া হয়েছে। তো তখন তাদেরকে এই কোলোস্টমি ব্যাগ বলা হয়। এই ব্যাগ লাগিয়ে দেয়া হয় যাতে হয় কি যে কোলনে খাবারটা যাওয়ার আগেই আ এই ব্যাগটার মধ্যে মল আকারে জমে এবং রোগীরা এই দিনে ২ বার ৩ বার এই জিনিসটাকে সাফ করে ফেললে তাদের কোলনটা পরিষ্কার থাকে। এই জিনিসগুলোর মধ্যে যারা এই ব্যবস্থা নিয়েছেন, চিকিৎসা নিয়েছেন, তারা বলেছেন যে তাদের বেশ কয়েকজন আরকি এই দাবি করেছেন যে তারা যখন এই উদ্ভিজ্জ জাতীয় খাবার খান, ভুট্টা, ছোলা এবং সেগুলো ঠিক মতন চিবিয়ে না খান, চিবোতে গিয়ে হয়তো কোনো একটা গিলে ফেলেছেন, ঠিকমতো চিবাননি। পরের দিন এই কোলোস্টমি ব্যাগের মধ্যে দেখা যায় সেই ভুট্টা এসে দাঁত কেলিয়ে হাসছে। অথচ তারা যদি মাংস খেতে গিয়ে বেশি মাংস খেয়ে ফেলেছেন বা মাংস চিবিয়ে খাননি, সেটা কখনো বেরিয়ে আসতে দেখা যায় না। কারণ মানুষের পেটটা আসলে মানুষের পেটের ভেতরে মাংসটাই সঠিকভাবে হজম হয়। মানুষটা প্রধানত এই প্রাণিজ খাবারটাই মানুষের খাবার। সুতরাং আহাম্মকরে! আজকে যদি আমি মাংস বেশি বেশি করে খাই, আমি কিন্তু অসুস্থ হবই। কেন? অথচ দুনিয়াতে মানুষ আছে যারা ১০ বছর, ২০ বছর, ৬০ বছর ধরে শুধু মাংস খেয়ে বেঁচে আছেন, এরকম মানুষ আছেন। সুস্থ। তাহলে উনার কথা যদি সঠিক হতো, তাহলে এই মানুষ তো মরে যাওয়ার কথা ছিল। এমন জাতি আছে যারা মানে সারা বছর ধরে শুধু মাংস খেয়ে বেঁচে থাকে। থাকতো। এখন অবশ্য থাকে না। এখন আমাদের ওই যোগাযোগ ব্যবস্থার উন্নতির কারণে আমাদের এই যে আধুনিক যে জীবনধারা সেখানের যে অভিশাপ যে খাবারগুলো, সেই খাবারগুলো তাদের কাছেও পৌঁছে গিয়েছে। যেমন ইনুইট যা যারা কানাডার উত্তর পাশে যারা থাকেন, বরফের মধ্যে তারা থাকেন, উত্তর মেরুর মধ্যে। তো তারা সর্বক্ষণই বরফের মধ্যে থাকেন। সেখানে সবকিছুই বরফে ঢাকা। সুতরাং সেখানে কোনো গাছপালা হয় না। সেখানে ফল হয় না, সেখানে ঘাস হয় না, পাতা হয় না, কিছু হয় না। সেখানে তারা বেঁচেই থাকেন মাংস খেয়ে। তারা সমুদ্রের ওইখানে সমুদ্রটা কাছাকাছি। সেখানে সমুদ্রের আ তিমি মাছ মেরে তারা সেটা খান। তারপরে তিমি মাছ বা অন্য মাছও খান। তিমি মাছ মেরে সবসময় খান তাও নয়। তিমি মাছ মরে ভেসে উঠলে সেটাকে ওনারা কেটে নিয়ে খান। সেখানে অন্য যে প্রাণীগুলো আছে যেমন হরিণ থাকে, আ ভাল্লুক থাকে এগুলোকে মেরে খান। তো তারা শুধু মাংস খেয়েই জীবন কাটান। তারা মরেন না। তো তার মানে উনার এই যে কথাটা, এটা একটা বাজে কথা। এখন ভারতীয় উপমহাদেশে এই কথাটা বলে পার পাওয়া যাবে। কারণ ভারতের একজন সাধারণ মানুষ শুধু মাংস খেয়ে মানুষ বেঁচে আছে, এই কথাটা কল্পনাই করতে পারে না। তো সেইজন্যে এই বাজে কথা, এই গপ্প ভারতে চালিয়ে দেওয়া সম্ভব। কিন্তু বাস্তবতাটা সেটা নয়। কারণ মাংস খেতে গেলে ১ম আপনার যেটা লাগবে সল্ট বা নুন। মাংস খেতে গেলে নুন লাগবে। দেখুন, কেন? টক ফল খেতে গেলেই বরং নুন লাগে। মাংস খেতে গেলে নুন লাগবেই তা না। কিন্তু নুন দিয়ে খেলে অনেক উপকার। নুন মানুষের দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস। সুতরাং মাংসের সঙ্গে আমি নুন মিশিয়ে খাবো এটা অত্যন্ত ভালো কথা।
সমস্যাটা কি? বাঘ যখন মাংস খাবে সে কিন্তু আপনার বাড়িতে এসে বলবে না, "এক বাটি নুন দেবে ভাই, মাংস খাবো।" বলবে না কিন্তু। কারণ সে ডাইরেক্ট হরিণটাকে ধরে আর খেয়ে নেয়। সে কিন্তু কোনো নুন, মসলা কিচ্ছু মাখায় না। কিন্তু আপনি যদি মাংস খেতে চান তখন কিন্তু আপনার নুন লাগবে, চিনি লাগবে, মসলা লাগবে, অনেক কিছু জিনিস লাগবে। না, লাগে না। এটা পাক ভারতীয় উপমহাদেশে আমরা মাংস রান্না করার সময় অনেক কায়দা-কানুন করে রান্না করি। কিন্তু যারা কার্নিভোর, যারা ইউকেতে, আমেরিকাতে যারা শুধু মাংস খেয়ে বেঁচে থাকেন, তারা মাংসটাকে নিয়ে শুধু চুলার উপরে ওই একটা পাত্রের মধ্যে একটু ভেজে নেন। কেন? কারণ তাতে মাংসটা একটু নরম হলে চিবিয়ে খেতে আমাদের জন্য সুবিধা হয়, ছিঁড়তে সুবিধা হয় এবং আ এর ভিতরে যে পুষ্টি উপাদানগুলো থাকে, অনেকগুলো আমাদের জন্য সহজে গ্রহণযোগ্য হয়। সেজন্যে ভেজে নেন। তারা কোনো মসলা ব্যবহার করেন না। এই ডক্টর শন বেকার যিনি এই যে কার্নিভোর ধারাটি ইসেতে এই পশ্চিমে এই ধারাটি চালু করেছেন নতুন করে, তিনি তার মাংসের মধ্যে লবণও নেন না। আগে নিতেন, এখন তিনি লবণও নেন না। এবং লবণ না নিয়েও উনি বলেন খেতে চমৎকার। তো ডক্টর অ্যান্থনি চাফি উনিও মাংস খেয়ে জীবন কাটান। মাংস ছাড়া কিছু খান না। উনিও বলেন যে, "আমি একসময় লবণ খেতাম, এখন লবণ নেয়ার প্রয়োজন পড়ে না। মাংসের মধ্যে যে লবণ থাকে সেটা দিয়েই আমার দেহের লবণের চাহিদা মিটে যায়।" সুতরাং যে দাবিটা যে মাংস খেতে গেলে তো আপনার নুন খেতে হচ্ছে, এই দাবিটাও ফালতু কথা। তার মানে নুন বেসিক্যালি আমাদের জন্য খাবার নয়। এবার আপনি বলবেন, বললেই হলো, "আমি প্রতিদিন নুন খাই।" তাই যদি হয়ে থাকে আপনি ১ চামচ নুন আপনি, আপনার ছেলে, আপনার স্ত্রী সবাই ১ মিনিট নিয়ে বসে থাকুন। কিছুক্ষণ পরে দেখবেন গালে ছালা পড়ে গেছে এবং ওখান থেকে রক্ত আসছে। এবার ভাবুন যদি নুন আপনার জন্য বন্ধু হয়ে থাকে তাহলে মুখ থেকে কেন ছালা পড়বে? কারণ আপনার স্কিন বা আমাদের চামড়া নুন সহ্য করতে পারে না। আমি অনেকগুলো ফলের কথা বলতে পারব যে ফলগুলো আপনি যদি সঠিকভাবে প্রসেস না করে মুখের মধ্যে দেন তাহলে মুখের ১২টা বেজে যাবে। হ্যাঁ? অনেকগুলো এমন উদ্ভিজ্জ এরকম ফল আছে যেটা খেলে আপনি মরে যাবেন। এটা ফল কিন্তু এটা খেলে আপনি মরবেন। কারণ এরা মানুষের জন্যে বিষাক্ত ফল। তো তার মানে এই না যে আমাদের দেশে পাওয়া যে মিষ্টি আম সেটাও ক্ষতিকর। কাঁচা আম অনেক ক্ষেত্রে ক্ষতিকর। এই ঘটনা ছোটবেলায় আমার বহুবার ঘটেছে। আপনাদের ঘটেছে কিনা জানি না। আমি তো ছোটবেলায় গ্রামে বড় হয়েছি। গাছে আম ছিল, আম পেড়ে, পেড়ে খেতাম কাঁচা আম এবং কাঁচা আমের কষ, আমটাকে ছিঁড়ে ফেলার পরে যে কষ, যদি সেই কষ মুখের এই ২ পাশে লাগতো, ঠোঁটের ১২টা বেজে যেত। ঠোঁটের এই জায়গাগুলো চিরে ঘা হয়ে এক অবস্থা হয়ে যেত। তার মানেটা কি? এটা উদ্ভিদ হয়েছে বলেই এটা যে নিরাপদ তা কিন্তু নয়। বরং উদ্ভিজ্জ খাবারেই বিপদ বেশি। আমরা সকাল থেকে রাত্রি অবধি কত নুন খাচ্ছি? আবার অ্যাডভার্টাইজমেন্ট এসছে রে লিঙ্ক কচুরি, পুরি, রুটি, ভাত, মাছ, সবজি সবেতেই নুন, নুন, নুন। তার মানে বস্তা, বস্তা নুন খাবার জন্যই কিন্তু আমাদের আজকে শরীরের অনেক কিছু প্রবলেম এবং ব্লাড বাজে কথা, প্রেশার সেটার জন্য ভয়ঙ্করভাবে দায়ী হচ্ছে নুন। তার কারণ নুন বাজে কথা। নুনের জন্যে আসলে ব্লাড প্রেশার এই সমস্যাটা না। সমস্যাটা মূল হচ্ছে এই শর্করা জাতীয় খাবার খাওয়া। উনি তো অবশ্য বিষয়গুলো জানেন না। উনি তো ডাক্তারও না আর এগুলো নিয়ে লেখাপড়া করেছেন বলে মনে হয় না। ৫,০০০ বছর আগে যে আয়ুর্বেদা আ লেখা হয়েছিল বা দাবি যেগুলো করা হয়েছে সেই দাবিকে উনি বিশ্বাস করে বসে আছেন। তো আর সঙ্গে খাচ্ছেন সবসময় ভেজিটেবল। উনার মস্তিষ্ক যে কাজ করবে না এটাই স্বাভাবিক। কিন্তু এই লোকের কথাও এখন আমাকে রিভিউ করতে হচ্ছে। ইয়া যদি আপনি খাবার মাবুদ! টেবিলে ১ চামচ রেখে দেন, কি সকালে এসে অপরাধ দেখবেন সেটা নুন করেছিলাম? নেই, সেটা জল হয়ে গেছে। তাহলে নুন কি করেছে? প্রকৃতির এই জলকে অ্যাট্রাক্ট করে নিজে ধরে রেখে দিয়েছে। তার ফলে টেবিলে নুনের জায়গায় জল পড়ে আছে। আমরা যখন বেশি, বেশি করে নুন খাই তখন কি করে? আমাদের শরীর জলকে অ্যাট্রাক্ট করে এবং তার ফলে কি হয়? আমাদের শরীরে ভাবুন ৫ লিটার রক্ত। এবার অতিরিক্ত নুন খাওয়ার জন্য সেই রক্তের ভলিউম যখনই বেড়ে যায়, অত পরিমাণ রক্ত আমাদের শরীরে থাকতে পারে না। তার ফলে বাজে কথা। যদি শরীরটা সুস্থ শরীর হয়, তাহলে এই নুনটা বেশি খেয়ে ফেললেও, রক্তের ভলিউম বাড়লেও আমাদের রক্তনালীগুলি চওড়া হতে পারে। চওড়া হয়ে জায়গা করে দেয়। আবার যখন রক্তের ভলিউমটা কমে যায়, তখন রক্তনালীগুলো চুপসে আসে। কিন্তু আপনি যে খাবারগুলো খেতে বলছেন আহাম্মকের মতন, এই যে ফল, এই যে ভাত, এই যে শাকপাতা এইগুলো খেয়েই যদি দীর্ঘদিন ধরে কেউ খেতে থাকে তাহলে যেটা গন্ডগোলটা বাধে সেটা হচ্ছে তার দেহে ইনসুলিন হরমোনটা বেড়ে থাকে। ইনসুলিন হরমোনটা দীর্ঘদিন এরকম বেড়ে থাকলে ইনসুলিন রেজিস্ট্যান্স নামে একটা ঘটনা ঘটে এবং এই ঘটনা ঘটলে রোগীর রক্ত পরীক্ষা করলে তাতে অতিরিক্ত ইনসুলিন পাওয়া যায়। যদি কারো ডায়াবেটিস থেকে থাকে, টাইপ 2 ডায়াবেটিস থেকে থাকে আপনারা এই পরীক্ষা করে নিতে পারেন। ফাস্টিং ইনসুলিন টেস্ট। করে নিতে পারেন, করে দেখতে পারেন যে আপনার রক্তে ইনসুলিন হরমোনটা বেড়ে রয়েছে। তো অতিরিক্ত ইনসুলিন হরমোন বেড়ে থাকলে রক্তনালীর যে এই যে প্রসারণের ক্ষমতা এটা নষ্ট হয়ে যায়। তাতেই প্রেশার বাড়ে। ইয়া মাবুদ! ফলে কি হয়? একটা প্রেশার তৈরি হয়, দ্যাট ইজ কল্ড ব্লাড প্রেশার। হুম, সুতরাং ব্লাড প্রেশার হলে আহাম্মক! লোকে বলে না, বেশি, বেশি নুন খাবেন না কেন? তার কারণটা হলো এটা। বাজে কথা। এই নুনটা খাওয়ার থেকেও নুন খাওয়া বাদ দেওয়ার থেকেও যদি শর্করা জাতীয় খাবার খাওয়া বন্ধ করে দেয় তাহলে নুন খেয়েও কোনো ক্ষতি হয় না।
এবং নুন খাওয়াটা অতি জরুরি। নুন ছাড়া আমাদের পেশিগুলো কাজ করে না। সুতরাং আপনার হৃৎপিণ্ড যেটা একটা পেশি, যদি আপনি নুন খাওয়া একেবারে বন্ধ করে দেন, তাহলে কিন্তু সেখানে গিয়ে বিপত্তির মধ্যে পড়বেন। আল্লাহর রহমত যে ফলের মধ্যেও কিছু লবণ আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিয়েছেন। সেজন্যে ফল খেয়েও আপনি সঙ্গে নুন না খেয়ে আপনার দেহের চাহিদা মেটে বা হয়তো বেয়ারলি মেটে। কিন্তু লবণ খাওয়াটা আমাদের জন্য উপকারী। আমরা অনেক হার্বিভোর প্রাণী, ছাগল, পাহাড়ি ছাগল যারা ঘাস খায়, তাদেরকেও দেখতে পাই যে তারা একটা নির্দিষ্ট সময়ে পাহাড় থেকে নেমে আসে। আপনারা চাইলে ন্যাশনাল জিওগ্রাফিকের এই নিয়ে ডকুমেন্টারি আছে, দেখতে পারেন। যে পাহাড়ি ছাগল পাহাড় থেকে নেমে এসে, অত্যন্ত ঝুঁকি নিয়ে নেমে এসে, সে যেই জায়গাতে লবণ পাওয়া যায়, সেই জায়গাতে এসে মাটি খায়। কারণ ওই মাটির মধ্যে লবণ রয়েছে, সেই লবণটা তাদের জন্য দরকার। এটা ঘাস খাওয়া প্রাণী, সেও লবণ খায়। তো তার মানে লবণটা আমাদের জন্য ক্ষতিকর নয়। আর লবণকে যারা এভাবে ক্ষতিকর উপস্থাপন করছেন, তারা আসলে আমাদের দেহটাকে ঠিক বোঝেন না। ইনি তো বোঝেনই না। কারণ উনি যত রাজ্যের গাঁজাখুরি গল্প নিয়ে এসছেন এবারে চিনি আমাদের আমাদের দেহকে খাবার নয়, বোঝানোর জন্যে। কারণ চিনি যখনই আমরা খাবো আমাদের শরীরে প্রচুর পরিমাণে চলে যাবে সালফার। ইয়া মাবুদ! তো চিনি আমাদের খাবার নয়, ওদিকে ফল খাওয়াচ্ছেন, ফলের ভিতরে চিনি ছাড়া আছে কি? তারপরে ভাত খেতে বললেন, সেখানেও তো চিনি। তো উনি তখন বলবেন যে বাজারের চিনি। আচ্ছা, বাজারের চিনি খারাপ, সে তো বাদ দিলাম। সেটা না হয় বাদ দেব। কিন্তু আপনি যে খাবার খেতে বলছেন সেটাও তো চিনি। এর বাইরে তো তেমন কিছু নেই এর মধ্যে। সালফার মানে কি? বারুদ। ভাবুন আতশবাজি, ঝুরঝুরি, চরকি, তুবড়ি, রং মশাল এসবে কি লাগে? সালফার লাগে। তো তাহলে এম সালফার মানেই বারুদ। তাহলে আয়রন মানেই জাহাজ। হুম? আপনি আয়রন সমৃদ্ধ খাবার যদি খান, তাহলে তো আপনার শরীরে জাহাজ ঢুকে পড়বে। আহাম্মক কি আর ভাবুন গাছে ধরে? আপনি চিনি দিয়ে কেক তৈরি করেছেন, হ্যাপি বার্থডে টু ইউ করেন না ছেলেদের হ্যাপি বার্থডে? এবার ভাবুন তাতে কি আছে? চিনি ভর্তি আছে। একটা ছোট্ট বাচ্চা চিনি খাচ্ছে, আপনি ভাবছেন তার জন্মদিন, তার আয়ু বড় হোক, আর তাকে দিচ্ছেন কি? সালফার। তার আয়ু বড় কোথা থেকে? ছোট হবে। সুতরাং সকাল থেকে রাত্রি অবধি একটা মানুষ চায়ে চিনি, খাবারে চিনি, পায়েসে চিনি, সমস্ত রকম ফুডে এখন ধরনের চিনি পাওয়া যায়। তার মানে এই যে চিনি, সেগুলো কি সালফার, এবং সেই সালফার আমাদের শরীরকে গিয়ে আমাদের শরীরকে ক্ষতি করে দেয়। এটা নতুন তথ্য, তাই না? চিনিটা যে সালফার, এই জিনিস তো আমি ১ম আজকে শুনলাম আসলে। আ এর আগে কোনো বিজ্ঞানীকে চিনি সালফার বলতে শুনিনি। চিনি অর্থাৎ বাজারে যে চিনি আমরা কিনতে পাই, এই চিনিটাকে রিফাইন করার জন্যে সালফার ব্যবহার করা হতে পারে হয়তো। কিন্তু আ সেজন্যে এই চিনির সালফারটাই আমাদের জন্য ক্ষতিকর। আপনি যে ফল আমাদের খেতে বলেন, সেই ফলের মধ্যে সালফার নাই? বিজ্ঞানীরা কিন্তু দাবি করেন আপনার ফলের মধ্যেও সালফার থাকে। এই যে চিনির কল ভারতবর্ষে শুরু হয়েছিল কখন? যখন বিদেশিরা এই দেশে এসেছিল। দেশ স্বাধীন হয়ে গেছে আজ ৭৮ বছর প্রায়, কিন্তু সেই চিনির কল থেকে গেছে। চিনির কল তো না, যেন গ্যাঁড়া কল। তার কারণ কি? এই চিনি আপনি খাবেন, শরীর আপনার খারাপ হবে, এবং তারপরে আপনাকে কি করতে হবে? ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশন, আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন, তাদের দরজা দরজা আপনাকে ঘুরে বেড়াতে হবে। আ ইয়া রাব্বুল আলামিন, আমাকে ক্ষমা করে দাও। আমাকে ক্ষমা করে দাও মাবুদ। আমি ভুল করে এই ভিডিওটা রিভিউ করতে শুরু করেছিলাম। ইয়া মাবুদ, আমায় ক্ষমা করে দাও। তাদের ডাক্তার, তাদের ওষুধ, তাদের সমস্ত কিছু টিকা আপনাকে নিতে হবে। সুতরাং চিনি আপনার শরীরকে করে দেয় মিনি। তাহলে চিনি যদি আপনি খান, তাহলে কিন্তু আপনার শরীরে ক্যান্সার, আলসার, জন্ডিস, ফ্যারেঞ্জাইটিস, মেনিনজাইটিস সব কিছু হতে পারে। চিনি আমাদের জন্য খাবার নয়। ৩ নম্বর, যদি আমরা দেখি তেল, তেল কাঁচা খাওয়া ভালো, কিন্তু তেল যখন কড়ায় পোড়ে একটা ধোঁয়া ওঠে না, সেই ধোঁয়া যখন উঠে যায় একটা কেমিক্যাল রিয়াকশন হয়, পড়ে থাকে কি? কার্বন। বাজার থেকে কচি কচি সবজি আমরা কিনে নিয়ে আসি। For the first time ever, you অ্যাডভার্ট can আবার make your photos talk, sing, and dance with flawless. তারপরে স্ত্রীকে দিয়ে বলি রান্না করো। কড়ায় তেল দিয়ে স্ত্রী বসে আছে, এরপরে ধোঁয়া উঠছে, তারপরে ওই কড়ার ভেতরে কার্বনটা পড়ে রইল। সেই কার্বনের ভেতরে কি হচ্ছে? আমরা ঢ্যাঁড়স, পটল, কুমড়ো দিয়ে যখন রান্না করছি, এবং সেই রান্নাটা করে যখন আমরা বাড়ির সবাই খাচ্ছি, খাচ্ছি কি? কার্বন। যখন আপনি কাঁচা তেল খাচ্ছেন তখন কার্বন খাচ্ছেন না। ইরম আহাম্মক, এ আবার ডক্টর নামের সঙ্গে যুক্ত করল কি করে আমি সেই বুঝি না। পিএইচডিও কি আজকাল ছাগল-টাগলকে দেয়া হয় কিনা? ইয়া রাব্বুল আলামিন। আলকাতারা দেখেছেন, রাস্তার পিচ দেখেছেন, সেটাও কিন্তু কার্বন। তার মানে এই যে কড়ার তেলটা যখন ধোঁয়া হয়ে উঠে যায়, দেখবেন রান্নাঘরের দেওয়ালে আপনি হাত দিয়ে ঘষে ঘষে দেখবেন, আপনি সাবান দিয়ে ধুলেও কিন্তু সেই এই চটচটে জিনিসটা যাবে না, কারণ সেটা পিওর কার্বন বলে রাস্তার পিচের মতো, আলকাতার মতো আটকে থাকে। সেইটা যদি দিনের পর দিন আপনি খান, তাহলে আপনি খাচ্ছেন কি? এরপরে ৪ নম্বর কি? আগুন। আমরা যা কিছু খাই, সমস্ত রান্না করে খাই, আগুন মানে ফায়ার। আপনি যদি একটা আমের আঁটিকে আগুনে পুড়িয়ে তারপরে মাটিতে পুঁতে দেন গাছ বেরোনোর জন্য, সেখান থেকে গাছ বেরোবে? কোনো মতেই বেরোবে না। তার কারণ কি? সবাই জানে আঁটিটা মারা গেছে। তাহলে আপনি যখন খাবারটা আগে রান্না করছেন, পটল, ঝিঙে, কুমড়ো, বেগুন, আগুন দিয়ে, তখন কি হচ্ছে? ওই খাবারের ভেতরে থাকা ডিএনএ। এই যে উদাহরণটা দিলেন, আমি সঙ্গে, সঙ্গে আরেকটা উদাহরণ দেই আপনাদেরকে, উনার কথা অনুসরণ করি। যদি আমের আটিটাকে আমি একটা হামানদিস্তার মধ্যে থেতলে, একেবারে হামানদিস্তা দিয়ে ভালো করে থেতে ভর্তা বানিয়ে ফেলি। তারপরে মাটির মধ্যে লাগিয়ে দিই। তাহলে কি সেখান থেকে গাছ হবে?
না, হবে না। বুঝতে পারছেন আশা করি। তো আপনি যে খাবারগুলো আমাকে খেতে বলছেন, সেই খাবারগুলো আমাকে কাটতে হবে, তারপরে মুখের মধ্যে দিয়ে আমি চিবোতে হবে, তারপরে আমি সেটাকে গিলে খাবো। তাহলে সেটা কি তখন জীবিত থাকবে? না, থাকার কথা না। থেতলে দেওয়া আমের আঁটি যেমন নতুন গাছ হয় না? চিবিয়ে খাওয়া আপনার ফল আর জীবিত থাকে না। আপনার যুক্তি অনুসরণ করি। তো আমাদেরকে গাঁজা খাওয়ানোর চেষ্টা করবেন না। দ্যাট ইজ মাবুদ! ভিটামিন, মিনারেলস, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ফাইবার ইকুয়াল টু জিরো। তার মানে সমস্ত খাবারটা কি হলো? জিরো হয়ে গেল। এবার আপনারা সপরিবারে তাহলে খেলেন কি? প্রথমে নুন দিয়ে, চিনি দিয়ে, তেল দিয়ে, আগুনে পুড়িয়ে পুরো খাবারটাকে যখন সর্বনাশ হলো, সেই সর্বনাশযুক্ত খাবারটাকে যখন আপনি খাচ্ছেন, আপনি বলছেন আমি প্রোটিন খাচ্ছি, ভিটামিন খাচ্ছি, মিনারেলস খাচ্ছি। তাহলে অথচ উম লক্ষ, লক্ষ বছর ধরে মানুষ এইভাবে খেয়ে এসছে, মাংস খেয়ে এসছে, মানুষ বেঁচে আছে। ইনফ্যাক্ট গবেষকরা যা দেখতে পান, পুরনো যে বিভিন্ন দেহাবশেষ খুঁজে পাওয়া যায়, তার উপরে ভিত্তি করে তারা দেখতে পান যে পুরনো সময়ে যখন মানুষ মাংসই খেয়ে বাঁচত, তখন তাদের অসুখ-বিসুখ কম হতো, রোগব্যাধি কম হতো। তারা শক্তিশালী বেশি ছিলেন। আর উনি এখন এসছেন আমাদেরকে বোঝাতে। তাহলে কোথায় প্রোটিন, কোথায় ভিটামিন? সুতরাং এই ধরনের খাবার যখনই শরীরে যাবে, শরীর তাকে চিনতে পারবে না, শরীর বদহজম হবে। আর বদহজম হলেই শরীরে কী হবে? বায়ু বা ভাতা বেড়ে যাবে। বায়ু বা ভাতা বেড়ে গেলে আপনার শরীরে সমস্ত রকম রোগ হতে পারে। আমাদের শরীরে এই ধরনের রোগের জন্য কিন্তু এই ধরনের খাবার দাবার দায়ী। এবার যদি দেখেন একটা মানুষ এক একটা জায়গায় যায়, এক এক রকমের খাবার খায়। কিন্তু একটা ছাগলকে নিয়ে যদি আপনি চেন্নাইতে যান, দেখবেন ছাগলটা গিয়ে কিন্তু ওখানে ঘাস খাচ্ছে, আর আপনি কী খাবেন? ইডলি, ধোসা। আবার যদি ওই ছাগলটাকে নিয়ে বম্বে চলে যান, আপনি ওখানে গিয়ে কী খাবেন? বড়া পাও। ছাগল কী খাবে? ঘাস খাবে। গুজরাটে গিয়ে আপনি ভাবড়া, খাবড়া, ধাবলা, ধোগলা এই ধরনের খাবার খাবেন। আর ছাগল কী খাবে? ছাগল ঘাস খাবে। ওই ছাগলকে নিয়ে যদি আপনি ওয়েস্ট বেঙ্গলে ফিরে আসেন, কলকাতায় চলে আসেন, আপনি কি খাবেন? ভাত, মাছ, রসগোল্লা। আর ছাগল ঘাস খাবে। আবার যদি একটু পাসপোর্ট ভিসা তৈরি করে যদি ছাগলকে নিয়ে লন্ডন, আমেরিকা, চীন, জাপান চলে যান, ওখানে গিয়ে আপনি পিজা, বার্গার, কোল্ড ড্রিঙ্কস, পেপসি এগুলো খাচ্ছেন। না, ছাগল কি খাচ্ছে? ছাগল ঘাসই খাচ্ছে। সেই জন্য ছাগল কোনোদিন অসুস্থ হয় না, মানুষ অসুস্থ হয়ে পড়ে। তার কারণ ছাগল সারা জীবন ছাগলের খাবার খায়। ছাগলের এইটুকু বুদ্ধি আছে যে কী খেতে হয়, কতটা খেতে হয়, কখন খেতে হয়। কিন্তু মানুষ এখনও পর্যন্ত জানে না কতটা খেতে হয়, কখন খেতে হয়। এই সমস্যাটাই কিন্তু মানুষকে বারবার করে অসুস্থ করে। এবং ওনার এই কথাগুলি সত্য হলে দুনিয়াতে মানুষ এতদিন আর থাকার কথা ছিল না। অথচ মানুষ আছে। মানুষ আছে, সুস্থ মানুষও আছে। যারা মাংস বেশি খায়, তারা সুস্থ বেশি থাকে। যারা শুধুই মাংস খায়, তাদের অসুখ অন্যদের তুলনায় অনেক কম হয়। সুতরাং আপনাকে যদি সুস্থ হতে হয় তাহলে কি করতে হবে? মাংস আপনার খেতে হবে। খাবারটা খেতে হবে। লোকে বলে না, জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। একটা ছাগলের আহার আছে, একটা মাছের আহার আছে, একটা গরুর আহার আছে, মানুষের আহার আছে, বলছে অনলাইনে অর্ডার করে। মানুষেরও আহার আছে। আমি গরুর খাবার হচ্ছে ঘাস, আমার খাবার হচ্ছে গরু। আমি গরু খাবো, আমি ছাগল খাবো, আমি মাছ খাবো। দেবো, হোটেল থেকে খাবার কিনে খেয়ে নেবো। মানুষেরও কিন্তু আহার আছে। মানুষের আহার কি? প্রকৃতি যা দিয়েছে। একটা মানুষ যদি প্রকৃতির খাবার খেয়ে থাকতে পারে, সে কিন্তু সুস্থ হয়ে যাবে। এই প্রকৃতি যা দিয়েছে, এই কথা বলতে শুধুমাত্র আপনি গাছের দিকে তাকিয়ে আছেন কেন? এই গরু, ছাগল এগুলোও তো প্রকৃতিই দিয়েছে। তা আমি তো সেগুলো খাই, দোষ কি? এই দেখুন না, আজ থেকে প্রায় 15 বছর আগে আমার ডায়াবেটিক হয়েছিল। এই যে চোখে চশমা পরে আছি, অনেকে প্রশ্ন করে, আপনি যদি এত ভালো তাহলে চোখে চশমা পড়তে হয়েছে কেন? আমি যখন গ্র্যাজুয়েশন করছি, আমার এমন কনস্টিপেশনের প্রবলেম, আমার এই বাম চোখে রেটিনাটা ফুটো হয়ে যায়। তার জন্য আমি চেন্নাইতে গিয়ে পর্যন্ত চেষ্টা করি আমার চোখটাকে ঠিক করার। কনস্টিপেশন এর কারণে উনার চোখে ফুটো হয়েছে। ই এটা কোন ডাক্তার যে ডায়াগনোসিস করে উনাকে দিয়েছে নাকি উনি নিজেই আবিষ্কার করেছেন বিষয়টা? অ্যাম এই পর্যন্ত অবশ্য এত আবিষ্কার উনি করে আমাদের দেখালেন, তাহলে এটাও হয়তো উনার নিজেরই আবিষ্কার। তো আমি অবাক হই যে উনি কেন ডাক্তারের কাছে গিয়ে চশমা আসলে নিলেন? ডাক্তাররা তো আধুনিক যে চিকিৎসা বিজ্ঞান সেটা তো শুধুমাত্র সিম্পটমকে ট্রিট করে। এটা তো মূল কারণটাকে ট্রিট করে না। তাহলে চশমাটা কেন নিলেন? এটা তো সিম্পটমকে ট্রিট করা হচ্ছে। এটা তো আপনার নীতিবিরোধী হয়ে গেল, তাই না? ডাক্তাররা অনেক রকম টেস্ট পরীক্ষা নিরীক্ষা করে বলে টক্সমোপ্লাজমা ভাইরাস। কিন্তু পরে যখন আমি আয়ুর্বেদা নিয়ে পড়াশোনা করেছি, রিসার্চও করেছি, তখন জানতে পেরেছি এসব টক্সমোপ্লাজমা ভাইরাস টাইরাস কিছু নয়। পেট সাফ তো বিমারি মাপ। আপনার উনি আয়ুর্বেদা নিয়ে গবেষণা করেছেন। আয়ুর্বেদা নিয়ে সব শিখেছেন। এখন বোঝা গেল। যদি চোখে মোটা চশমা থাকে, তার মানে জানতে হবে আপনার পেটে কিন্তু অপরিষ্কার। তার মানে যার চোখ যত মোটা চশমা, তার তত বেশি কনস্টিপেশনের প্রবলেম। তাহলে সেই যে আমার চোখের প্রবলেম হয়েছিল, তার জন্য আমাকে চশমাটা এখন পড়তে হয়। কিন্তু আজকে সেই প্রবলেমটা নেই, তার কারণ আয়ুর্বেদার এই যে বিজ্ঞান, এই বিজ্ঞানকে যখন নিজের সঙ্গে আমি জড়িয়েছি, নিজেকে যখন মেনে চলি, তখন কিন্তু আমার এই প্রবলেম সলভ হয়ে গেছে। তাহলে আমরা এতক্ষণ জানতে পারলাম সলভ হয়ে গিয়েছে এটা আপনার দাবি। পরীক্ষা-নিরীক্ষা করলে আমরা বুঝতে পারতাম যে আসলে সলভ হয়েছে কিনা। আর ফলাফলে যেটা আরেকটা হয়েছে সেটা হচ্ছে আপনার মস্তিষ্ক বোধহয় ছোট হয়ে গিয়েছে। এটা কিন্তু বিজ্ঞানীরা গবেষণা করে বার করে দিয়েছেন যারা শুধুমাত্র এই উদ্ভিজ্জ খাবার খায়, নিরামিষাশী, যারা প্রাণিজ খাবার খায়ই না, তাদের কিন্তু মস্তিষ্ক ছোট হয়ে যায়। বুদ্ধিশুদ্ধি কমে যায়। আপনার ক্ষেত্রেও সেটার সম্ভাবনা আমি উড়িয়ে দিতে পারছি না। যে আমাদের শরীর কেন খারাপ হয়। এটা কি ভারতীয় আয়ুর্বেদা বিজ্ঞান।
এই আয়ুর্বেদা বিজ্ঞান ছাড়া আপনি জীবনে আয়ুর্বেদা বিজ্ঞান নয়। আয়ুর্বেদার অনেক দাবি আপনি পরীক্ষা করতে পারবেন না। এটা বিজ্ঞান নয়, বাজে কথা। সুস্থ স্বাভাবিক থাকতে পারবেন না। আজকের দিনে দাঁড়িয়ে সবথেকে যেটা মানুষের বড় প্রবলেম, মানুষের খাওয়া বদলে গেছে, মানুষের জীবনযাপন বদলে গেছে। মানুষের জামাকাপড় বদলে যাওয়ার ফলে মানুষ ভেবেছে তার ভেতরের যে অর্গান সেগুলো নাকি বদলে গেছে। আসলেই মানুষ যেখানে তার মাংস খেয়ে জীবন ধারণ করার কথা, সেখানে আজকাল মানুষ এই যে এরকম আহাম্মকদের কথা শুনে ঘাসপাতা খাচ্ছে। তাতেই মানুষের দেহে যত গন্ডগোল হচ্ছে। কার্বোহাইড্রেট উদ্ভিজ্জ থেকে পাওয়া জিনিস। এটা মানুষের খাবার কথা নয়। মানুষের খাওয়ার কথা হরিণ, মানুষের খাওয়ার কথা ছাগল, মানুষের খাওয়ার কথা গরু, মহিষ। কিন্তু এই ধান মানুষের খাবার কথা নয়। কিন্তু ধান আমরা খেয়েছি এবং বিপদে পড়েছি। একটা ভাবুন তো ১,০০,০০০ বছর আগে যখন এই পৃথিবীতে মানুষ এসেছিল, তখন মানুষ কি উলঙ্গ জামাকাপড় ১,০০,০০০ বছর আগে নয়। মানুষের যাত্রা শুরু ৬,০০,০০০ বছর আগে বলে অনেকে দাবি করেন। বিজ্ঞানীরা যদি বিজ্ঞানকে আপনি কোনো মূল্য দেন আ এবং ২,০০,০০০ বছর ধরে কমপক্ষে মানুষের মতোই ২,০০,০০০ বললাম না আরো ভুল বললাম? ২,০০,০০০ ২,০০,০০০ তো আসলে লক্ষ না। মিলিয়ন তো হচ্ছে ১০,০০,০০০ ১,০০,০০০। তার মানে পৃথিবীতে মানুষ আছে বলা হয় ২,০০,০০,০০০ বছর ধরে, ২০,০০,০০০ বছর ধরে। আর মানুষ এই ২০,০০,০০০ বছরের শুধুমাত্র শেষের যে অ্যা ১০,০০০ ১৫,০০০ বছর এই সময়ে উদ্ভিজ্জ খাবারগুলো খাচ্ছে। তার আগে কখনো এই উদ্ভিজ্জ খাবারের উপর নির্ভর করে জীবন ধারণ করত না। তার আগ পর্যন্ত মানুষ সবসময় প্রাণিজ খাবার খেত বলে বিজ্ঞানীরা বলেন। তো সুতরাং উনার এই বাজে কথা ছিল না, ঘরবাড়ি ছিল না, রাস্তাঘাট ছিল না। মানুষ সব বানিয়েছে মানুষের বুদ্ধি দিয়ে। মানুষ অনেক উন্নত হয়েছে। মাংস খাওয়ার কারণে মস্তিষ্ক বড় হয়েছে এবং মস্তিষ্কে নতুন বুদ্ধি এসেছে এবং সেই বুদ্ধি ব্যবহার করে মানুষ এভাবে এগিয়েছে। যদি ছাগলের মতন সব জায়গাতে গিয়ে ঘাস খেত তাহলে কিন্তু ছাগলের মতনই ঘুরে বেড়াতো। তো এই উন্নতি সব কিন্তু বাইরের। শরীরের ভেতরে কিন্তু কোনো উন্নতি ঘটেনি। সেদিনও যেমনভাবে নিঃশ্বাস নিতাম, সেদিনও যেমনভাবে আমাদের খাওয়া-দাওয়া হজম হতো, সেদিনও যেমন ৯ মাস ১০ দিন লাগতো একটা পৃথিবীতে বাচ্চা আসতে, আজও কিন্তু তাই লাগে। আজকে রাষ্ট্রপতির বাচ্চা খুব দ্রুত আর একজন রিক্সা চালায়, তার বাচ্চা খুব ধীরে, ধীরে আসবে এরকম কিন্তু নয়। তার মানে প্রকৃতির কাছে পরের সবাই কিন্তু সমান। যেমন প্রচুর টাকা থাকলে আপনি সুস্থ হতে পারবেন না। ভাবুন তো মাইকেল জ্যাকসনের ব্যাপার। ৫০টা ডক্টর নিয়ে ঘুরে বেড়াতো। কি? সে দীর্ঘদিন বাঁচবে, ১২০ বছর বেঁচে থাকবে। ৪৮ বছর বয়সে মারা গেল। তার কারণ পয়সা তাকে বাঁচাতে পারেনি। তার কারণ তার জীবনযাপন ছিল কি? মেডিসিন নির্ভর, ডক্টর নির্ভর, প্রকৃতি নির্ভর ছিল না। তার মানে শরীরের সঙ্গে প্রকৃতির সম্পর্ক। মানুষ যদি প্রকৃতির সঙ্গে থাকে, প্রকৃতির দেওয়া খাবার-দাবার খায়, তাহলে কিন্তু মানুষ ১০০ বছর, ১২০ বছর বাঁচতে পারে। যদি ব্লু জোন সায়েন্সের কথা আপনি শোনেন, পৃথিবীতে এরকম ব্লু জোনস আ এই আরেক মজার ব্যাপার। ব্লু জোনস নিয়ে যারা জোনস গুলো নিয়ে যারা কাজ করেছেন, সম্প্রতি এগুলি সম্পর্কে খবর বেরিয়েছে। একসময় তো বলা হয়েছিল যে এখানকার তথ্য অত্যন্ত নির্ভরযোগ্য। এখানকার মানুষরা প্রাণীজ খাবার প্রায় খায় না। মজা হলো যে আ ওকিনাওয়া জাপান। সেখানে দেখা গেল যে ওকিনাওয়া জাপানের লোকেরা বিভিন্ন রকমের খাবার খাচ্ছে এবং তাদের মধ্যে কিছু লোক দীর্ঘজীবী। এই দীর্ঘজীবীদের মধ্যে যারা ১০০ বছরের বেশি বেঁচেছে, মানে শতবর্ষী যারা আয়ু পেয়েছে, তাদের একজনও শুধু ভেজিটেরিয়ান না। অর্থাৎ যারা শুধু ভেজিটেরিয়ান ছিল, তারা কেউই ১০০ বছর পর্যন্ত বাঁচেনি। যারা মাংস খেয়েছে, মাছ খেয়েছে প্রচুর, তারা ১০০ বছরের বেশি বেঁচেছে। তারপরে সার্ডিনিয়া, ইটালি, এখানে গিয়ে দেখা গেল আ তারপরে ইকারিয়া, গ্রিস, এই জায়গাগুলোতে গিয়ে দেখা গেল যে এখানের লোকেরা মিথ্যে কথা বলেছে। মিথ্যে কথা মানে হচ্ছে যে আ জন্মের সময় তাদের যে দিন তারিখ লিখে রাখা হয়েছিল তা না। তাদের কোনো যে বার্থ সার্টিফিকেট আছে তা না। কিন্তু বয়স যদি কেউ বেশি দাবি করে তাহলে সরকারের থেকে যে পেনশনের পয়সা পাওয়া যায় সেটা সহজে পাওয়া যায়। সেজন্য লোকে তাদের বয়স বাড়িয়ে বলে। আর সেখানে যেহেতু কোনো রেজিস্টার নাই, ছিল না, সুতরাং তাদের বয়স আসলে কত সেটা বোঝার পথ নেই। তাতে সার্ডিনিয়ার লোকেরা দাবি করত যে তারা শতবর্ষী। অথচ লোকটা আসলে হয়তো ৭০ বছর বয়স্ক। এই রকমের গন্ডগোল হয়েছে। তো এই ব্লু জোনস নিয়ে এটাকে যারা এখন প্রমাণ হিসেবে হাজির করেন, এটা অত্যন্ত হাস্যকর একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যে এটা গবেষকরা একেবারে তো এই উপাত্তগুলোকে পুঙ্খানুপুঙ্খরূপে পরীক্ষা করতে গিয়ে দেখেছেন এখানে ধাপ্পাবাজি, বাটপারি। আর যেই লোকগুলো দীর্ঘদিন বাঁচছে তারা আসলে মাংস-টাংস বেশি খেয়েছে। এই অঞ্চলগুলো সেখানকার গরিব মানুষ যারা মাংস খেতে পায়নি তারা কিন্তু বেশি দিন বাঁচে না। কিন্তু এই অংশের ধনী মানুষ যারা তুলনামূলকভাবে তারা ভালো খাবার খেতে পাচ্ছে, অ্যা তাদের ক্ষেত্রে দেখা যায় জীবন খানিকটা লম্বা হয়েছে। আর এইখানকার লোকেরা সবাই যে দীর্ঘজীবী তা কিন্তু নয়। তো আমাদের এই যে ধারা, সমীর কুমার ধারা
তার মাথায় অ্যাম যে কোনো মানে এই বিষয়গুলো নিয়ে আসলে তিনি যে যথাযথভাবে লেখাপড়া করেননি এটা একদম এখন পরিষ্কার। যে আজগুবি তথ্য দিয়ে আমাদেরকে মাঝখানে বোকা জায়গা বানানোর আছে চেষ্টা করছেন। যেখানে মানুষ আজও পর্যন্ত বিনা ওষুধ, বিনা ডাক্তার, বিনা চিকিৎসা ১২০ বছর বাঁচে। বাজে কারণ কথা। তারা প্রকৃতির সঙ্গে থাকে, প্রকৃতির খাবার-দাবার খায়। আজকের দিনে দাঁড়িয়ে সবথেকে যেটা বড় সমস্যা হয়েছে মানুষের বিশ্বাস। বিশ্বাস কেমন জানেন? অন্ধ। কারণ বিশ্বাস দিয়ে পৃথিবীতে কোনো কিছুই হয় না। বিশ্বাস সবসময় অন্ধ হয়। আর অন্ধ বিশ্বাস মানুষকে কোনদিন সুস্থ রাখতে পারে না। মানুষকে ঠিক। এবং এই ব্যাটার কথা আপনারা অন্ধের মতন শুনবেন না। কারণ এটা আপনাদেরকে বিপত্তির মধ্যে ফেলবে। অন্ধবিশ্বাস ভালো জিনিস না। বাঁচতে হবে মানুষের বিবেক দিয়ে, মানুষের চেতনা দিয়ে। ওই একটা গল্প ছিল না? মুসলমানের হুকোতে নাকি চুমুক দিলে হিন্দুরা তাদের জাত চলে যায়। হিন্দুরা নাকি খ্রিস্টানদের হুকোতে চুমুক দিলে তাদের জাত চলে যায়। একটা ছোট্ট বাচ্চা সকালবেলা উঠে ওই হিন্দুর হুকো, মুসলমানের হুকো, খ্রিস্টানের হুকো একবার টান মেরে মেরে দেখছে জাত যায় কিনা। তারপর দেখলো জাত যায়নি। তার নাম কি জানেন? বিবেকানন্দ। জাত যে যায়নি, জাত যে তার ছিল সেটা বুঝবো কি করে? এটা একটা আহাম্মকি উদাহরণ টেনে আনলেন। জাত জিনিসটা গেলে শরীর থেকে কি সেটা নেমে যায়? জাত কি একটা হাতের মতন যে পট করে পড়ে যায়? নাকি অ্যা এর ওই টিকটিকির মতন, টিকটিকির লেজের মতন জাত লেজ আকারে আটকে ছিল? যে হিন্দুর মুসলমানের হুকোতে চুমুক দিলেই সঙ্গে, সঙ্গে সেই লেজটা পট করে খসে পড়ে যাবে? তো এই উদাহরণগুলো আমাদেরকে বোকা বানানোর জন্য দেওয়া উদাহরণ। বুঝতেই পারছেন আশা করি। কারণ যে বিবেক দিয়ে, চেতনা দিয়ে দেখেছে। আপনার নামও বিবেকানন্দ হতে পারে যদি আপনি চেতনা দিয়ে দেখেন, চেতনা দিয়ে দেখতে পারেন। আজকের দিনে দাঁড়িয়ে সবথেকে বড় সমস্যা, মানুষের শরীর খারাপ হলেই মানুষ ডাক্তারের পেছনে গিয়ে লুকিয়ে পড়ে। মানুষ ভাবে ডাক্তারের পেছনে লুকোলেই বুঝি আমার সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু ডাক্তারের পেছনে আপনি লুকোলে আপনার প্রবলেম কোনোদিন সলভ হবে না, বরং একটার পর একটা, একটার পর একটা বেড়েই যাবে। আপনাকে রোগের সামনে দাঁড়াতে হবে। রোগটাকে আপনাকে চ্যালেঞ্জ করতে হবে। অনেক সময় বলে না ডাক্তারবাবু যে আপনাকে অনেক শক্ত হতে হবে, কারণ ডাক্তারবাবুও জেনে গেছে যে তার ওষুধে কোনো কাজ করছে না। তখন মনকে শক্ত করতে বলা হয়। অনেক সময় অনেক শক্তিশালী মানুষ কিন্তু মনের জোরে ওই রোগ থেকে মুক্ত হয়ে বেরিয়ে আসে। কিভাবে সম্ভব? সম্ভবটাই এটাই। প্রকৃতির মধ্যে তার শক্তি লুকিয়ে আছে। প্রকৃতির মধ্যে তার ইমিউনিটি পাওয়ার লুকিয়ে আছে। যেই মানুষ এরকম বেরিয়ে আসে, মাংস খেয়েও কিন্তু এই রোগগুলো বেরিয়ে আসে। মাংস খাওয়া মানুষ এরকম অসুখ থেকে সেরে ওঠে। আর অসুস্থ রোগীকে আমরা কবুতর খাওয়াই, মুরগি খাওয়াই। কেন? কারণ সাধারণ মানুষের মধ্যেও এই ধারণাটি রয়েছে যে এই গাছপালা খাওয়ানোর তুলনায় যদি তাকে একটু মাংস খাওয়ানো যায়, তাহলে তার দেহে পুষ্টি চাহিদাটা ভালো মিটবে এবং এই ধারণাটা কিন্তু আসলে বাস্তব। সুতরাং আজকের দিনে দাঁড়িয়ে আপনাকে এবং আমাকে চেতনা দিয়ে বাঁচতে হবে। চেতনা কি? চেতনা হচ্ছে আপনার শরীর টিকে থাকবে শুধুমাত্র প্রাকৃতিক আহারে। যদি প্রকৃতির আহার খান তবেই সুস্থ। আর যদি প্রকৃতির আহার না খান তাহলে অসুস্থ। চেতনার এই নতুন সংজ্ঞা এটা উনার কাছ থেকে এখন আমরা আমাদের শিখতে হবে যে এটা না হলে এটা চেতনা হলো না। আহাম্মকের আহাম্মক। এখন তো আবার ফাস্ট ফুডের চল। ফাস্ট ফুড মানে জানেন? জীবনের শেষ খাবার। আবার এড বাটিল রে এই ২ মিনিটের জন্য আবার এড বাটা না এলে কি হতো? মানে শেষ দিন যাওয়ার জন্য খুব দ্রুত আপনাকে পৌঁছে দেবে যে খাবার তার নাম ফাস্ট ফুড। আজকে প্রতিটা পরিবারে ফাস্ট ফুড, ফাস্ট ফুড, ফাস্ট ফুড। সুতরাং এই ফাস্ট ফুডের চক্করে আপনার এবং আমার জীবন ডায়াবেটিক, আলসার, ক্যান্সার এই সমস্ত রোগে ভরে চলেছে। ফাস্ট ফুড খাওয়া ঠিক না। ফাস্ট ফুডের অনেকগুলো ক্ষতিকর দিক রয়েছে। সেই অর্থে ওনার এই কথাটা ভুল না। তবে এদের এই বাটপারি করতে গেলে সত্য মিথ্যাকে মিলিয়ে দিতে হয়। তাহলে মানুষ সেটাকে সহজে খায়। তো সেজন্যই উনি সে কাজ করছেন। কখনো সত্যটাকেও তুলে নিয়ে আসছেন, তার সঙ্গে উনার মিথ্যাটাকেও জড়িয়ে দিচ্ছেন। এমনভাবে যখন সত্য কথাটা একজন বিশ্বাস করে ফেলল উনি তো ঠিকই বলেছেন, তখন পরের মিথ্যে কথাটাকেও মনে করেন আগেরটা যেহেতু সত্য বলেছে পরেরটাও নিশ্চয়ই সত্যই হবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি এবং আমার অর্গানাইজেশন তৈরি করেছে এমন একটা আহার, যে আহারটা আপনাকে সম্পূরক আহার দেবে সকালবেলা, দুপুরবেলা, রাত্রিবেলা। সেই খাবারগুলোতে কি আছে? আমাদের মাংস, আমাদের শরীরের হাড়, আমাদের শরীরের রক্ত তাকে ব্যালেন্স করবে, আমাদের শরীরের নার্ভাস সিস্টেমকে ব্যালেন্স করবে, আমাদের শরীরের হরমোন সিস্টেমকে ব্যালেন্স করবে। একটা শুরু হয়ে গেল উনার অ্যাডভার্টাইজমেন্ট আরকি। তো অ্যাডভার্টাইজমেন্টটাকে আর কন্টিনিউ না করি। আম তো আশা করি আপনারা আ এই আলোচনা থেকে খানিকটা বুঝতে পেরে থাকবেন যে, উনি যে তথ্যগুলো আমাদের দিচ্ছেন সেগুলো আসলে বিজ্ঞানসম্মত তথ্য যে তা নয়। বিজ্ঞানসম্মত নয় বলার অর্থ হচ্ছে যে, আপনি যদি নিজেই আপনার দেহের উপরে এই পরীক্ষাগুলো করেন, দীর্ঘমেয়াদ ধরে করেন, তাহলে উনি যেরকম ফল পাওয়ার কথা দাবি করছেন সেটা পাবেন না। আপনি উদাহরণ হিসেবে এক কাজ করতে পারেন। প্রাণিজ খাবার তো মানুষের খাবার নয়। তাহলে আপনার যদি সামর্থ্য থাকে, তাহলে আপনি পরবর্তী ৩ মাস শুধু প্রাণিজ খাবার খান। শুধু মাংস খান। শুধু মাংস মানে চর্বিযুক্ত মাংস, কারণ চর্বি ছাড়া মানুষের দেহ টিকে না। সুতরাং চর্বিযুক্ত মাংস খান ৩ মাস ধরে। দেখুন তো বাঁচেন কিনা? ৩ মাস যদি বেঁচে থাকেন তাহলে ৬ মাস খেয়ে দেখুন। দেখুন তো বাঁচেন কিনা? আপনার অসুখ-বিসুখগুলো ভালো হয় কিনা? তো এবং যদি এইভাবে করে আপনার ভালো হয় তাহলে বুঝতে পারবেন যে উনার কথাগুলো বাজে কথা ছিল। আর মাংস খেয়ে ৩ মাস শুধুই মাংস খেয়ে দেখুন যে আপনার দেহের অস্বস্তির ভাবগুলো যায় কিনা। পেটের মধ্যে যে ওই ভাতা জমে থাকার সমস্যা, পেছন দিয়ে শুধু ভাতা বেরোনো সেটা কি বন্ধ হয় কিনা? যদি হয়ে যায় তাহলে বুঝবেন ধাপ্পাবাজ, তাই না?
তো এই জিনিসগুলো পরীক্ষা করা সম্ভব। তো আ এবং ওই পরীক্ষাটা আপনি যে পরীক্ষাটা করলেন এটাকেই কিন্তু বলা হয় বিজ্ঞান। বৈজ্ঞানিক আপনি এই যে পরীক্ষাটা করলেন যে একটা তত্ত্ব ধরে নিলেন যে অ্যাম একটা ধারণা মাংস খেলে মানুষের ক্ষতি হয়। এই ধারণাটাকে পরীক্ষা করার জন্যে আপনি ৩ মাস মাংস খেয়ে দেখলেন যে আপনার দেহে আসলে কোনো ক্ষতি হয়েছে কিনা। তাহলে আপনি তখন বলতে পারবেন যে ৩ মাস ধরে মাংস খেলেও মানুষের দেহে ক্ষতি হয় না আমি দেখেছি। এটা আপনার করা গবেষণা। তো এরকম লাখ, লাখ মানুষ যদি এরকম গবেষণাগুলো করে তখন এদের এই উপাত্তগুলোকে একত্রিত করেই তখন আমরা আবার বলতে পারি যে মানুষের মধ্যে তখন সাধারণভাবে মানুষের ক্ষেত্রে বলতে পারি যে মানুষের মধ্যে এই খাবারগুলো খেলে ক্ষতি হয় না। মানুষ omnivore মানুষ আসলে সব রকম খাবারই আমরা খেতে পারি। উদ্ভিজ্জ খাবার, প্রাণিজ খাবার দুটোই খেতে পারি। দুটো খেয়েই হজম করতে পারি to some extent মানে কিছুটা হজম করতে পারি। পুরোপুরি যে করতে পারি তা নয়। এ পর্যন্ত গবেষণায় দেখা গিয়েছে উদ্ভিজ্জ উৎস থেকে পাওয়া যে পুষ্টি উপাদানগুলো সেগুলো মানুষের দেহে সহজে শোষিত হয় না, সহজে মানুষের দেহ সেগুলোকে ব্যবহার করতে পারে না। সেই তুলনায় যদি প্রাণিজ খাবার হয়, মাংস হয়, আ ডিম হয়, দুধের থেকে তৈরি করা যে খাবারগুলো সেগুলো হয়, তাহলে সেটা আমাদের দেহে অনেক সহজে আম হজম হয় এবং দেহ সেটাকে ব্যবহার করে আমাদের দেহকে সুস্থ রাখতে পারে। সুতরাং এই আম আ বিষয়গুলো বিবেচনা করে এই পাগলের কথা শুনে গর্তের মধ্যে পড়বেন না। আর এই পাগলের কথা শোনারই মানে নাই। আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। ইয়া মাবুদ! আলহামদুলিল্লাহ আমার অত্যাচার শেষ হইছে। আমার শাস্তি শেষ হইছে।